তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমটা কিন্তু একটু জটিল। হ্যাঁ, তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমে যেমন তোমার ইন্ট্রোডাকশন পার্টটা লাগবে, প্লাস তোমার যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম শুরু করবে তখনও কিন্তু এই জিনিসগুলো লাগবে। সুতরাং বেসিকটা কিন্তু ক্লিয়ার করা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই টপিকটা তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্টগুলা তোমরা হচ্ছে ক্যারজাং বা লিপিনকর থেকে পড়বা। এই পার্টগুলা তোমার ত্রিপাঠী বা অন্য কোনো বই ফলো করার দরকার নেই। আর হচ্ছে আজকের ক্লাসটা একটু লেন্দি হবে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে মানে ক্লাসের মাঝখানে কোশ্চেন করো না, আমি তোমাদেরকে কোশ্চেন করার টাইম দিব তখন করো, আর হচ্ছে ক্লাস শেষেও টাইম দিব তখন করো। ক্লাসের মাঝখানে মানে কোশ্চেন করলে অন্যরা বিরক্ত হয়তো একটু, আর ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আমি শুরু করি, ঠিক আছে? তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমের আগে হচ্ছে তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে মানে নার্ভাস সিস্টেমটা অ্যানাটমিক্যালি আমরা কিন্তু দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে ফর্ম করা, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে সিএনএস এর বাইরে অন্য যে সকল তোমার নিউরাল টিস্যু আছে ওইগুলাকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলে। এটা গেল অ্যানাটমিক্যালি। আর ফাংশনালি হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে তোমার সোমাটিক নার্ভাস সিস্টেম। তো অটোনমিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে কোনো কনসিয়াস ফাংশনের মধ্যে যে ফাংশনটা আছে এগুলাকে হচ্ছে কন্ট্রোল করে প্লাস ইন্টিগ্রেট করে। যেমন ধরো আমাদের কার্ডিয়াক আউটপুট বলো, আমাদের ডিফারেন্ট সিস্টেমে ব্লাড ফ্লো বলো, ডাইজেস্টিভ সিস্টেম বলো, এগুলো হচ্ছে তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমের আন্ডারে। আর আরেকটা আছে সেটা হচ্ছে সোমাটিক। সোমাটিকটা হচ্ছে যেগুলো আমরা কনসিয়াসলি কন্ট্রোল করি, যেমন তোমার মুভমেন্ট, লোকোমেশন, পোস্টার, এগুলো হচ্ছে কন্ট্রোল করে সোমাটিক নার্ভাস সিস্টেম। তো আমাদের অটোনমিক ফার্মাকোলজির যে বেসিক প্রিন্সিপাল সেটা হচ্ছে তোমার এই যে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কিসের মাধ্যমে হয়? হয় হচ্ছে তোমার নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এই নিউরো ট্রান্সমিটার হচ্ছে এক ধরনের কেমিক্যাল যেগুলো হচ্ছে তোমার আইদার এই সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম গুলাকে হচ্ছে তোমার ব্লক করে, অর অ্যান্টাগোনাইজ করে, অথবা মিমিক করে। তো আমরা হচ্ছে মানে এমন কিছু ড্রাগ ইউজ করি যেগুলা হচ্ছে তোমার এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে তোমার ব্লক করে বা অ্যান্টাগোনাইজ করে বা হচ্ছে তোমার মিমিক করে মডিউলেট করে, যাতে আমরা আমাদের অ্যাডভান্টেজ ওয়াইজ এগুলা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিছু কানেকশন আছে। কানেকশনটা হচ্ছে, আচ্ছা তুমি একটু মিউট করো ভাইয়া, যারা মিউট করো। আচ্ছা দেখো, এই যে আমার পয়েন্টারটা খেয়াল করো তোমরা, তোমার এই যে দেখো মেরুলার স্পাইনাল কর্ড দেখা যাচ্ছে এই ফিগারটার মধ্যে, এখানে দেখো এই যে ব্লু কালারের অংশগুলা, ঠিক আছে, এগুলাকে বলে হচ্ছে তোমার নিউক্লিয়াস। আর এই যে তোমার এই ব্রেন আর স্পাইনাল কর্ডের বাইরে এখানে যেগুলো আছে এগুলা হচ্ছে গ্যাংলিয়া। এখন হোয়াট ইজ নিউক্লিয়াস আর হোয়াট ইজ গ্যাংলিয়া? নিউক্লিয়াস হচ্ছে তোমার সেল বডিজ এর কালেকশন, যেটা হচ্ছে তোমার সিএনএস এর মধ্যে থাকে। আর গ্যাংলিয়া হচ্ছে সেটা যেগুলা হচ্ছে তোমার সেল বডিজ যদি সিএনএস এর বাইরে অ্যামালগামেশন হয় সেটা হবে গ্যাংলিয়া। তো এখন এই যে তোমার নিউক্লিয়াস থেকে যে তোমার যে রে গুলা বের হচ্ছে, এই যে রে গুলা বের হচ্ছে ব্লু কালারের, এগুলা কিন্তু হচ্ছে তোমার ইফারেন্ট ফাইবার। এখন ইফারেন্ট কি আর অ্যাফারেন্ট কি এটা তোমরা অবশ্যই বুঝো, তাও আমি আরেকবার বলে দিই। কোন সেন্সেশন যদি ব্রেইন থেকে বাইরের দিকে নিয়ে যায় তাহলে সেটা হবে ইফারেন্ট, আর কোন সেন্সেশন যদি বাহির থেকে ব্রেনের দিকে নিয়ে আসে তাহলে সেটা হবে তোমার অ্যাফারেন্ট। এখন তোমার হচ্ছে এই যে তোমাকে নিউক্লিয়াস বললাম, গ্যাংলিয়া বললাম, তোমার এই যে এগুলা হচ্ছে গ্যাংলিয়া, এই যে এগুলা, এই যে এখানে যে মাঝখানে যে অংশগুলো, এই যে গ্যাংলিয়া। তো গ্যাংলিয়ার আগে যে ব্লু কালারের ফাইবার গুলো আছে এগুলাকে বললে হচ্ছে তোমার প্রি গ্যাংলিয়নিক ফাইবার। আর গ্যাংলিয়নের পরে যে ফাইবার গুলো আছে এগুলা হচ্ছে তোমার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। তো এই প্রি গ্যাংলিয়নিক আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলা কিভাবে আসে? যেগুলা সিম্প্যাথেটিক এর অংশ, এই যে তুমি দেখো এই জায়গার মধ্যে সিম্প্যাথেটিক, এই যে সিম্প্যাথেটিক, এগুলা এই যে সিম্প্যাথেটিক গুলা, ঠিক আছে, এগুলার ক্ষেত্রে আসে হচ্ছে তোমার থোরাকো লাম্বার আউটফ্লো থেকে, মানে তোমার থোরাসিক এন্ড লাম্বার স্পাইনাল নার্ভ থেকে। আর প্যারাসিম্প্যাথেটিক এর ক্ষেত্রে তোমার আসে হচ্ছে এগুলা ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো থেকে। ক্র্যানিয়াল নার্ভ যেমন তোমার 3, 7, 9, 10 এই নার্ভ গুলা থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এর। এখন নতুন বইগুলোর মধ্যে স্যাক্রালটাকেও ইনভলভ করছে, বাট সেটা ডিবেটেবল, তাই আমি ওইখানে আর মানে গেলাম না। এখন আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে সিম্প্যাথেটিকের যে পোর্শনটা, এই যে গ্যাংলিয়া গুলা, এই যে গ্যাংলিয়া গুলা, এখানে এই যে দেখো এটা চেইন আছে, এখানে একটা চেইন আছে, এই চেইনটা থাকে হচ্ছে তোমার ভার্টিবার পাশে। তোমার এটা তো সিএনএস এর পার্ট, এখানে তো সিএনএস এর পার্ট, সিএনএস এর এখানে তো অবশ্যই ভার্টিবার থাকে। তো ভার্টিবার পাশে যে চেইনটা, এই চেইনটাকে বলে হচ্ছে তোমার আহ প্যারাভার্টিবাল গ্যাংলিয়নের যে চেইন,
ঠিক আছে, এখানে হচ্ছে তোমার প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলা এখানে এসে টার্মিনেট করে দেন হচ্ছে এখান থেকে বের হয়ে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার হয়, হয়ে দেন হচ্ছে তোমার ইফেক্টর অর্গানের মধ্যে গিয়ে কাজ করে। ঠিক আছে, আচ্ছা বুঝতে না পারলে বলো, বা তোমার হচ্ছে কথা যদি আটকায় আসে তাও একটু বলো আমাকে। শুনতে পাচ্ছ সবাই? জি জি আপু। আপু। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার এই প্যারাভার্টিবাল যে গ্যাংলিয়া যে চেইনটা, এই চেইনের মধ্যে হচ্ছে তোমার প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা আসে, টার্মিনেট করবে, দেন হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার হয়ে ইফেক্টর অর্গানের দিকে যাবে। এখন এই জায়গার মধ্যে দেখো তোমার হচ্ছে সিম্প্যাথেটিকের গ্যাংলিয়া কিন্তু ঠিকই দেখানো হয়েছে, কিন্তু তোমার প্যারাসিম্প্যাথেটিকের গ্যাংলিয়া কিন্তু এই চিত্রটার মধ্যে দেখানো হয় না। এটা ক্যাটজাং এর ছবি, তোমরা হচ্ছে ক্যাটজাং খুললেই পাবা। তোমার প্যারাসিম্প্যাথেটিকের গ্যাংলিয়া হচ্ছে তোমার এই জন্য তোমার এখানে দেখানো হয়নি, কারণ তোমার প্যারাসিম্প্যাথেটিকের গ্যাংলিয়া গুলা একদম অর্গানের পাশে থাকে। ঠিক আছে, অর্গানের পাশে থাকার কারণে ওদের খুব বড় প্রি গ্যাংলিয়নিক ফাইবার হয়, আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা হয় ছোট। ঠিক আছে, অনেক সময় এমনও দেখা যায় যে ওদের আসলে গ্যাংলিয়াই নেই, যা সেল বডিজ গুলা অর্গানের পাশে একটা ডিফিউজ নেটওয়ার্ক করে আছে, ওইখানেই হচ্ছে প্রি গ্যাংলিয়নিকটা হচ্ছে তোমার টার্মিনেট করে ওইখান থেকে দেন হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক হয়ে দেন ইফেক্টর অর্গানের দিকে যায়। এখন এইগুলো তো নার্ভ, এই যে যতগুলা ফাইবার আমি দেখাচ্ছি, এই যে ফাইবার গুলো, এগুলো তো এক একটা নার্ভ। তো এই নার্ভ গুলা কাজ করে কিভাবে, তোমাদেরকে প্রথমে আমি বলছি যে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এখন দেখো, এই যে দেখো, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের পোর্শন। ঠিক আছে, ওর প্রি গ্যাংলিয়নিক ফাইবারের আগের নামে দেখো এখানে কি লেখা, অ্যাসিটাইলকোলাইন। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের এখানে কি লেখা, অ্যাসিটাইলকোলাইন। মানে তোমার ওর প্রি গ্যাংলিয়নিক ফাইবারও অ্যাসিটাইলকোলাইনের মাধ্যমে কাজ করে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটাও অ্যাসিটাইলকোলাইনের মাধ্যমে কাজ করে। এই তিনটা হচ্ছে তোমার সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের দেখো এই জায়গার মধ্যে তোমার প্রি গ্যাংলিয়নিকটা হচ্ছে অ্যাসিটাইলকোলাইন, এটারও প্রি গ্যাংলিয়নিক অ্যাসিটাইলকোলাইন, এটারও প্রি গ্যাংলিয়নিক অ্যাসিটাইলকোলাইন। কিন্তু পোস্ট গ্যাংলিয়নিকের মধ্যে দেখো এটা নরঅ্যাড্রেনালিন, এটা নরঅ্যাড্রেনালিন, বাট এটা হচ্ছে তোমার অ্যাসিটাইলকোলাইন। তাহলে জিনিসটা কি হলো, নর্মালি সুন্দর করে আমি এই কথাটা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনো। তোমার অল প্রি অ্যান্ড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, এরা হচ্ছে অ্যাসিটাইলকোলাইনের মাধ্যমে কাজ করে, মানে কোলিনার্জিক। ঠিক আছে, আর হচ্ছে তোমার অল দ্য প্রি গ্যাংলিয়নিক ফাইবারস অফ দ্য সিম্প্যাথেটিক সিস্টেম, এরাও অ্যাসিটাইলকোলাইনের মাধ্যমে কাজ করে। আর ম্যাক্সিমাম পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অফ দ্য সিম্প্যাথেটিক সিস্টেম, ওরা হচ্ছে নরঅ্যাড্রেনালিনের মাধ্যমে কাজ করে, এক্সেপ্ট দুইটা জিনিস, এই দুইটা ওয়ার্ডে খেয়াল রাখবা। এই দুইটা জিনিস হচ্ছে সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড ব্লাড ভেসেল টু দ্য স্কেলেটাল মাসেল। ঠিক আছে, এই দুইটা খেয়াল রাখবা। আরেকটা যেটা অ্যাড হবে সেটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, মানে এই তিনটা। তাহলে হচ্ছে সব ম্যাক্সিমাম তোমার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অফ দ্য সিম্প্যাথেটিক সিস্টেম হচ্ছে তোমার অ্যাড্রেনার্জিক বা নর অ্যাড্রেনালিনের মাধ্যমে কাজ করে, এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড ব্লাড ভেসেল টু দ্য স্কেলেটাল মাসেল অ্যান্ড অ্যাড্রেনাল মেডুলা। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? এটা একটু আরেকবার। আচ্ছা, এটা লিখে রাখো, বুঝছো? আর হচ্ছে এই জিনিসগুলো না সবকিছু তোমরা বইয়ে পাবা, এটা আমি মানে বইয়ের বাইরে থেকে যে কোনো কিছু বলতেছি ওরকম কিন্তু না। All the pre and post ganglionic fiber in the parasympathetic system হচ্ছে acetylcholine. All the preganglionic fiber of the sympathetic system acetylcholine. আর all the post ganglionic fibers of the sympathetic system are noradrenaline except blood vessel to the skeletal muscle, sweat gland and adrenal medulla. ঠিক আছে, এগুলা আরো কিছু জিনিস অ্যাড হবে, এগুলো আমি আস্তে আস্তে বলে দিব, আপাতত এতটুকুই বুঝো। এখন হচ্ছে তোমার এই কোলিনার্জিক নিউরন কি জিনিস আর অ্যাডেনার্জিক নিউরন কি জিনিস বোঝা যেতেছে, যে তোমার হচ্ছে যে নিউরন গুলো অ্যাসিটাইলকোলাইন ইউজ করে কাজ করবে সেগুলো হচ্ছে কোলিনার্জিক নিউরন, আর যে সকল নিউরন হচ্ছে তোমার নর অ্যাডেনালিন ইউজ করে কাজ করবে সেটা হচ্ছে অ্যাডেনার্জিক নিউরন। তো এইখানে আবার একটা কথা আছে, তোমার অ্যাডেনার্জিক নিউরন গুলা কিন্তু তোমার মোস্ট অফ দ্য ফাংশন করে হচ্ছে নর অ্যাডেনালিন বা নন ইপিনেফ্রিনের মাধ্যমে। ঠিক আছে, অ্যাডেনালিন কিন্তু খুব কম কাজ করে। তো সো বেসিক্যালি হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে কিন্তু নন অ্যাডেনার্জিক নিউরন বলাটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট ওটা সিম্পলিসিটি পারপাসে জাস্ট হচ্ছে তোমার অ্যাডেনার্জিক নিউরন হিসেবে বলা হয় আর কি, এটাই। এখন এই জায়গা থেকে তোমাদের ভাইভাতে একটা কোশ্চেনই জিজ্ঞেস করে, সেটা হচ্ছে তোমার মানে কোলিনার্জিক নিউরন আর অ্যাডেনার্জিক নিউরনের সাইট গুলা বলো, যেটা আমি একটু আগে বলে দিলাম যে তোমার হচ্ছে প্রি আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, এগুলা আরেকবার বলতেছি, লিখে রাখো। ঠিক আছে, যে তোমার হচ্ছে অল প্রি অ্যান্ড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ইন দ্য প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। তারপরে দেখো এই জায়গার মধ্যে আরেকটা আছে, যে নিচে দেখো সোমাটিক সিস্টেম, সোমাটিক স্কেলেটাল মাসেল এখানে লেখা আছে।
ভলান্টারি মোটর নার্ভ, এই ফাইবারটা দেখছো, এটা হচ্ছে তোমার মোটর ফাইবার টু দা স্কেলেটাল মাসেল, এরাও কোলিনার্জিক নার্ভ সিস্টেমের মাধ্যমে কাজ করে, মানে অ্যাসিটাইলকোলাইনের মাধ্যমে কাজ করে, ঠিক আছে। আর অল দ্য প্রিগ্যাংলিওনিক ফাইবার অফ দ্য প্রিগ্যাংলিওনিক ইফারেন্ট ফাইবার ফ্রম দ্য সিম্প্যাথেটিক সিস্টেম আর অ্যাসিটাইলকোলাইন। আর হচ্ছে তোমার নেক্সট যেটা, সেটা হচ্ছে অল দ্য পোস্ট গ্যাংলিওনিক নার্ভ ফাইবার ফ্রম দ্য সিম্প্যাথেটিক সিস্টেম ওয়ার্কস উইথ নরঅ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিন এক্সেপ্ট তিনটা, একটা হচ্ছে ব্লাড ভেসেল টু দ্য স্কেলেটাল মাসেল, এন্ড হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, এন্ড হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। এই পার্টটুকু মনে রাখো খুব ভালোভাবে, কারণ তোমার ক্লাসের কিছু পরেও তোমাদের এগুলা নিয়ে আর একটু ডিসকাস হবে, মানে ওইখানে একটু প্যাচানো আছে, ঠিক আছে। তাহলে এতটুকু গেল। এখন হচ্ছে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কোলিনো রিসেপ্টর কি আর অ্যাড্রেনোসেপ্টর কি। স্বাভাবিক, যে রিসেপ্টরের উপরে অ্যাসিটাইলকোলাইন কাজ করে সেটা কোলিনো রিসেপ্টর, আর যে রিসেপ্টরের উপরে অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন কাজ করে সেটা হচ্ছে অ্যাড্রেনোসেপ্টর। তো কোলিনোসেপ্টর কি কি আছে? কোলিনো রিসেপ্টর আছে হচ্ছে দুইটা, মাস্কারিনিক আর নিকোটিনিক। আর অ্যাড্রেনোসেপ্টর কি আছে? দুইটা, ওখানেও দুইটা, আলফা এন্ড বিটা। তো একটা জিনিস তোমাদেরকে আমি ফাইনাল কোরিলেশনের জন্য বলে দেই, যে তোমার এই যে কোলিনার্জিক আর অ্যাড্রেনার্জিক, এটার সাথে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকের রিলেশনটা কোন জায়গায়। একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি আগেই বলছি যে তোমার হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের প্রি আর পোস্ট গ্যাংলিয়নিক দুইটাই দেখছো অ্যাসিটাইলকোলাইন, মানে কোলিনার্জি। তো যেসব ড্রাগ হচ্ছে তোমার কোলিনার্জি সিস্টেমকে মডুলেট করবে, সেটা আইদার মিমিক হোক ওর অ্যান্টাগোনাইজ হোক বা ব্লক হোক, সেটা আলটিমেটলি কিন্তু প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকেই মডুলেট করবে, ঠিক আছে। মানে কোলিনোমাইমেটিক ড্রাগ গুলা আলটিমেটলি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে মিমিক করতেছে, অথবা তোমার অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ গুলা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে ব্লক করতেছে, ঠিক আছে। আর সিম্প্যাথেটিকের মধ্যে আর কি হবে? সিম্প্যাথেটিকের মধ্যে তো কিছুর মধ্যে হচ্ছে তোমার আবার অ্যাসিটাইলকোলাইন আছে, কিছুর মধ্যে আবার নরঅ্যাড্রেনালিন আছে, এটাই আছে। ওইটা কি হবে? ওইটা হবে প্রি গ্যাংলিয়নিকটা হতে পারে অ্যাসিটাইলকোলাইন, বাট পোস্ট গ্যাংলিয়নিকটা তো ম্যাক্সিমাম হচ্ছে নরঅ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিন। তো এই পোস্ট গ্যাংলিয়নিকটাই তো মেইনলি তোমার ইফেক্টর অর্গানের উপরে কাজ করছে। সুতরাং সিম্প্যাথেটিক সিস্টেমকে তারাই মডুলেট, মানে এই অ্যাড্রেনার্জিক ড্রাগ গুলোই হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেমকে মডুলেট করবে। এখন আমরা যদি তোমার যেহেতু পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ গুলা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে নরঅ্যাড্রেনালিন, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমি যা বলছি এগুলো সবকিছু ছিল কনসেপচুয়াল, একদম বেসিক জিনিস, মানে এগুলা হচ্ছে একদম, মানে এগুলা না জানলে তোমার আজকে লেকচারটা বুঝবা না। তো এতটুকু কারো সমস্যা আছে কিনা বলো? কারো সমস্যা নাই? না কারো সমস্যা না থাকা মানে কিন্তু দুইটা। আপু, জি জি বলো। প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নটা কিভাবে থাকে? প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নটা না তোমার হচ্ছে একদম ইফেক্টর অর্গানের কাছে থাকে। মানে ধরো এইখানে যেরকম তোমার মানে এই যেরকম একদম চেইনের মধ্যে সুন্দর করে ইনকর্পোরেটেড অবস্থার মধ্যে আছে, প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে না ওইভাবে থাকে না। প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে একদম ইফেক্টর অর্গানে গায়ে ঘেসে, একদম ধরো তোমার হার্ট আমার ইফেক্টর অর্গান, হার্টের গায়ের কাছে হচ্ছে তোমার গ্যাংলিয়া গুলা থাকে। কিছু কিছু কেসে তোমার গ্যাংলিয়া থাকেও না, ওদের ক্ষেত্রে হচ্ছে তোমার গ্যাংলিয়াটা মানে ডিফিউজ। গ্যাংলিয়া মানে কি? তোমার হচ্ছে কালেকশন অফ সেল বডিজ, তো ওই সেল বডিজ গুলাই হচ্ছে তোমার ডিফিউজ থাকে, স্ক্যাটার্ড হয়ে থাকে, মানে কালেকশন, মানে গ্যাংলিয়া হিসেবেও থাকে না। বুঝতে পারছো? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট পার্টে যাই। জি আপু। টু ওয়েট, আমার আজকে স্লাইড চেঞ্জ করতে একটু টাইম লাগবে, বুঝছো? এছাড়া কোনো সমস্যা হবে না। আচ্ছা এরপরে আমি মানে, আচ্ছা এই জিনিসটা এতক্ষণ যারা বুঝতেছিল না আর একটু ক্লিয়ার করে বুঝাই দিই। এই যে দেখো এই জিনিসটা, যে তোমার এই যে এখান থেকে তোমার ব্রেন স্টেম বা স্পাইনাল কর্ড, এই যে ব্রেন স্টেম বা স্পাইনাল কর্ড, এখান থেকে তোমার এই যে প্রিগ্যাংলিয়নিক নিউরনটা আসলো, এখান মানে সেন্সেশন নিয়ে, দেন হচ্ছে গ্যাংলিয়নের মধ্যে ট্রান্সমিশন হলো, ট্রান্সমিশন হওয়ার পরে এই যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন হয়ে দেন এখানে হচ্ছে তোমার এই যে ইফেক্টর অর্গানের দিকে গেল। মানে এই ছবিগুলো কিন্তু সবগুলোই তোমরা হচ্ছে লিপিন কোড বা ক্যাটজাং এর মধ্যে পাবা। ওইখানে মানে ছবিগুলো সুন্দর করে দেওয়া, তো আজকের পরে তুমি ম্যাক্সিমাম ছবি দেখেই কমপ্লিট করতে পারবা। তোমার ওইরকম মানে ধরে ধরে মুখস্থ করার পড়া খুব কম, যেগুলো মুখস্থ করার পড়া সেগুলো আমি বলে দেবো। আচ্ছা এখন হচ্ছে আমাদের ভাইবার জন্য একদম একটা হট টপিক, এটা রিটেনে আসে, ভাইবায় আসে, ইভেন তোমার হচ্ছে মানে আমাদের ধর টার্ম গুলার মধ্যে তোমার ফার্মাকোলজি দিয়ে তো শুরু হয়। তোমাদের ইন্ট্রোডাকশন অফ দ্য ফার্মাকোলজি ক্লাসে তো আমি নিছিলাম। ওইখানে যেরকম বলছিলাম যে তোমার ফার্মাকোলজির ডেফিনেশন বা ড্রাগের ডেফিনেশন না পারলে তোমার ইমপ্রেশনটা খুব খারাপ হয়ে যাবে, এই জায়গার মধ্যেও একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে তোমার নিউরো ট্রান্সমিটার। তো এই নিউরো ট্রান্সমিটারের ডেফিনেশনটা হচ্ছে মানে একদম তোমাদের মানে রিটেন বলো ভাইবা বলো সবকিছুর মধ্যে ধরে। টার্মের মধ্যে তোমার নিউরো ট্রান্সমিটার ডেফিনেশন যে তোমার ভাইবা বলে স্টার্ট হবে। প্রফের মধ্যে তোমার একটা ভাইবা বোর্ড থাকে হচ্ছে তোমার মানে ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি পার্ট, আর একটা ভাইবা থাকে তোমার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের পার্ট।
তো ওই জায়গার মধ্যে ওই সেকেন্ড বোর্ডটাও কিন্তু তোমার নিউরোট্রান্সমিটার ডেফিনেশন দিয়ে শুরু হবে। নিউরোট্রান্সমিটার ডেফিনেশনটা সুন্দর করে বলতে পারলে, মানে আমাদের ডিপার্টমেন্ট হেড নিউরোট্রান্সমিটার ডেফিনেশনটা ওনার মতো সুন্দর করে বলতে পারলে খুব খুশি হতো। মানে উনি একদম মানে ফার্স্ট ইমপ্রেশন অনেক ভালো হয়েছে, এরকম অবস্থা আর কি। আচ্ছা, লাস্ট একটা জিনিস বলে রাখি, তোমার হচ্ছে এই যে মানে অটোনমিক নার্ভাস সিস্টেমের 3টা পয়েন্ট একটু ঠিক মতো মনে রাখা লাগবে। যেমন অটোনমিক নার্ভাস সিস্টেম মেইনলি 3 টাইপ অফ ইফেক্টর সেলের উপরে কাজ করে। একটা হচ্ছে স্মুথ মাসেল সেল, আর একটা হচ্ছে তোমার কার্ডিয়াক মাসেল, আর একটা হচ্ছে তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এই যে দেখো, তোমার প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মধ্যে তোমার স্মুথ মাসেল আর এক্সোক্রাইন গ্ল্যান্ড এগুলোর উপরে হচ্ছে তোমার স্টিমুলেটরি ইফেক্ট, আর কার্ডিয়াক মাসেলের উপরে হচ্ছে তোমার ইনহিবিটরি ইফেক্ট। এখন স্টিমুলেটরি ইফেক্ট বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে তোমার কন্ট্রাক্ট করা, ঠিক আছে, স্মুথ মাসেল কন্ট্রাক্ট করবে। আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের স্টিমুলেটরি ইফেক্ট কি, তোমার সিক্রেশন গুলা বাড়বে। কার্ডিয়াক মাসেলের মধ্যে ইনহিবিটরি ইফেক্টটা কি, যে তোমার হচ্ছে হার্ট রেট বলো, ফোর্স অফ কন্ট্রাকশন বলো, ওগুলো সবগুলোই হচ্ছে কমবে। সিম্প্যাথেটিক এর মধ্যে একদম কমপ্লিট অপোজিট, স্মুথ মাসেল আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে এটা হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট, আর কার্ডিয়াক মাসেলের মধ্যে হচ্ছে এটা স্টিমুলেটরি ইফেক্ট। এখানে আবার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখো। তোমার প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম সব ধরনের স্মুথ মাসেলকেই হচ্ছে তোমার কন্ট্রাক্ট করে, এক্সেপ্ট তোমার স্মুথ মাসেল অফ দ্য ব্লাড ভেসেল। এরা ব্লাড ভেসেলের স্মুথ মাসেলকে আবার হচ্ছে রিল্যাক্স করে, যে কারণে ভ্যাসোডাইলেশন হয়। এটা একটু খেয়াল রেখো, এটা আলটিমেটলি কিছুক্ষণ পরে আমাদের আবার লাগবে। আচ্ছা, নিউরোট্রান্সমিটার ডেফিনেশন যেটা বলতেছিলাম আর কি, যে হচ্ছে তোমার মানে ডেফিনেশনটা না পারলে না, এখানে হচ্ছে তোমার নিউরোট্রান্সমিটার থেকে মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার ডেফিনেশন, ক্লাসিফিকেশন, আর হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স। দেখো, ডেফিনেশনটা একদম টু দা পয়েন্টে ফার্স্ট টু লাস্ট সুন্দর করে বলবা যে নিউরোট্রান্সমিটার ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট ট্রান্সমিট ইম্পালস ফ্রম নার্ভ টু নার্ভ অর নার্ভ টু ইফেক্টর অর্গান। একদম টু দা পয়েন্টে ফার্স্ট টু লাস্ট সুন্দর করে বলবা। আর ক্লাসিফিকেশন, আমাদের নিউরোট্রান্সমিটারের ক্লাসিফিকেশন অনেক আছে, কিন্তু তোমরা বলবা হচ্ছে এইটা যেটা আমি দিচ্ছি, যে যে এক্সাইটেটরি, ইনহিবিটরি, মিক্সড, এগুলা বলবা। তো এক্সাইটেটরির মধ্যে কোন দুইটা আছে, অ্যাসপার্টেট আর গ্লুটামেট। ইনহিবিটরির মধ্যে দুইটা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, যেটাকে ছোট করে আমরা গাবা বলি, আর গ্লাইসিন। এই জায়গার মধ্যে পরীক্ষা হলে জীবনও ভুলেও গাবা উচ্চারণ করবা না। এমনও হতে পারে তোমার এই গাবা উচ্চারণ করার জন্য তোমাকে ভাইবা হল থেকে বের করে দিবে। পুরাটা বলবা সুন্দর করে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। আর মিক্সড কোনগুলো আছে, মিক্সড হচ্ছে তোমার ম্যাক্সিমাম গুলাই, এই যে অ্যাসিটাইলকোলাইন, ডোপামিন, নরএড্রেনালিন, সেরোটোনিন, অ্যাড্রেনালিন, এগুলা সবগুলা হচ্ছে মিক্সড। এখন এই জায়গার মধ্যে তোমার একটা জিনিস খুব ধরে, সেটা তোমার নর্মালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেরই পার্ট, বাট অটোনমিকেও ধরে, যে তোমার হচ্ছে কোন নিউরোট্রান্সমিটার বাড়লে বা কোন নিউরোট্রান্সমিটার কমলে তোমার হচ্ছে কোন নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হয় আর কি, এটা খুব ধরে। আমাদের তো এখন তোমাদের মোটামুটি তোমার মেডিকেল স্টুডেন্টদের বলো সবকিছুরই তোমার ডিপ্রেশনের কথাটা কিন্তু সব জায়গায় আসতেছে। তো এই ডিপ্রেশনের জন্য দায়ী কোনটা, কোন 3টা নিউরোট্রান্সমিটার বলি আমি, তোমরা লিখে রাখো, এখানে নাই। ডিপ্রেশনের জন্য দায়ী হচ্ছে সেরোটোনিন, নরঅ্যাড্রেনালিন এন্ড হচ্ছে ডোপামিন। এই 3টা, এটাকে আমরা ডিএনএস দিয়ে মনে রাখি, ডিএনএস, সেরোটোনিন, নরঅ্যাড্রেনালিন আর হচ্ছে ডোপামিন। এটার আইদার ইন অ্যামাউন্ট অর ইন ফাংশন যদি কমে, দেন হচ্ছে ডিপ্রেশন হয়, ঠিক আছে। আর হচ্ছে তোমার 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাইকোসিস। সাইকোসিস জিনিসটা কি, যেটা আমরা নর্মালি বলি আর কি, পাগল হয়ে গেছে, যেটা পাগল যেটাকে বলি আর কি, সেটাকে আমরা মেডিকেল টার্মে সাইকোসিস বলি আর কি। তো সাইকোসিসের মধ্যে কি হয়, সিজোফ্রেনিয়াও বলে, তোমার হচ্ছে ডিলিউশন হয়, হ্যালুসিনেশন হয়। তো এই সাইকোসিসের জন্য দায়ী কোনটা, কোন নিউরোট্রান্সমিটার, সেটা হচ্ছে ডোপামিন। ডোপামিনের পরিমাণ আমাদের লিম্বিক সিস্টেমে অনেক বেশি বেড়ে গেলে সাইকোসিস হয়। ডোপামিন ছাড়া আরেকটা নিউরোট্রান্সমিটার আছে সেরোটোনিন, সেরোটোনিনের ওভার অ্যাক্টিভিটিও তোমার সাইকোসিসের জন্য দায়ী। এগুলো 2 নাম্বার, ডিপ্রেশন বললাম, সাইকোসিস বললাম। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার পার্কিনসনিজম, ঠিক আছে, তো অনেক পপুলার একটা টার্ম পার্কিনসনিজম। পার্কিনসনিজম জিনিসটা কি তোমাদেরকে আমি একটু বুঝাই, যে আমাদের বডিতে, মানে এই কোশ্চেনটা তোমাদের ভাইবাতে করবে, যে আমাদের বডিতে কোন 2টা নিউরোট্রান্সমিটার হচ্ছে তোমার একটা ব্যালেন্স মেনটেন করে আসছে। এটার উত্তরটা হবে হচ্ছে তোমার অ্যাসিটাইলকোলাইন আর ডোপামিন। এই অ্যাসিটাইলকোলিন আর ডোপামিনটা হচ্ছে আমাদের বডিতে তোমার একটা মানে সুন্দর ব্যালেন্স মেনটেন করে আসছে আর কি। ওরা কি করে, মানে দেখো, ধরো এই যে ধরো এটা, এখানে ধরো অ্যাসিটাইলকোলাইন, এখানে ধরো ডোপামিন, ঠিক আছে। তো এই অ্যাসিটাইলকোলাইন আর ডোপামিনের মধ্যে ধরো অ্যাসিটাইলকোলাইনের পরিমাণটা হচ্ছে বেড়ে গেল, এটা বাড়লো, বাড়লে কি হবে, ডোপামিনটা নিচে পড়ে যাবে না। আবার ধরো ডোপামিনটা কমে গেল,
তখন অ্যাসিটাইলকোলিনটা উপরে উঠে যাবে না? মানে এমন না জিনিসটা হচ্ছে তোমার দুইটাকেই একসাথে কমতে পারতে হবে, এমন না। আইদার ডোপামিনের পরিমাণ যদি কমে যায় অথবা যদি অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বেড়ে যায় বেসাল গ্যাংলিয়াতে, তাহলে হচ্ছে আমাদের পার্কিনসনিয়ান লাইক ফিচার হয়। ঠিক আছে, বুঝতে পারছো? কেউ উত্তর দেয় না কেন, বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন এই পার্কিনসনিজমটা একবার। আচ্ছা, পার্কিনসনিজমটা হচ্ছে তোমার ডোপামিনের পরিমাণ কমে গেলে বা অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বেসাল গ্যাংলিয়াতে বেড়ে গেলে, এই দুইটার যে কোনো একটা হলেই হচ্ছে তোমার পার্কিনসনিয়ান লাইক ফিচার হয়। ঠিক আছে, এখন এই যে স্লাইডটা আমি এখানে শো করে রাখছি, এটা তোমাদের ভাইবার জন্য মাস্ট। অটোনমিকে না ধরলেও তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে বাস ধরবে, একদম ধরবে এটা। তখন দেখা যায় কি যে তোমার ঠাস করে একটা কোশ্চেন করে বসে যে অ্যাসিটাইলকোলিন বাড়লে কি হয় বলো, কমলে কি হয় বলো, তখন না মনে থাকে না। তো এই জিনিসগুলো বারবার একটু প্র্যাকটিস করে রাখো। অ্যাসিটাইলকোলিন বাড়লে কি হয় একটু আগেই বলছি আমি, পার্কিনসনিয়ান লাইক ফিচার হয়, পার্কিনসনিজম হয়। আর অ্যাসিটাইলকোলিন কমলে কি হয়, ডিমেনশিয়া হয়। ডিমেনশিয়াটা কি জিনিস, যে ভুলে যায় আর কি, ভুলে যাওয়া রোগ যেটাকে বলে আর কি। তোমাদের এখানের মধ্যে তোমার প্যাথোলজির একটা জিনিস তোমাদেরকে আমি কোরিলেট করে দেই। তোমরা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন পড়ছো না, হাইপারট্রফি অ্যাট্রফি? ক্লাসিফিকেশনের মধ্যে একটা টাইপ ছিল, মনে করে দেখো, সেনাইল অ্যাট্রফি, মনে আছে? জি আপু। সেনাইল অ্যাট্রফি, এই বুড়া মানুষদের তোমার হচ্ছে সেনাইল অ্যাট্রফি হয়, ব্রেনের সেনাইল অ্যাট্রফি হয়। তো এই সেনাইল অ্যাট্রফি হওয়া মানে কি, তোমার ওইখান থেকে কি নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে। এই অ্যাসিটাইলকোলিন রিলিজের পরিমাণ কমে যায়, তখনই হচ্ছে তোমার এই বুড়া মানুষদের ডিমেনশিয়া হয়। এটা আমার প্রফের কোশ্চেন, আমাকে প্রফে প্যাথোলজিতে কোশ্চেন ধরা হয়েছিল। ঠিক আছে, তোমার হচ্ছে তাহলে অ্যাসিটাইলকোলিন কমলে হচ্ছে তোমার এই ডিমেনশিয়া হয়। আর ডোপামিন বাড়লে কি হয়, সাইকোসিস। আর কমলে কি হয়, পার্কিনসনিজম, এটা আগেই বলছি। আর সেরোটোনিন বাড়লে কি হয়, সাইকোসিস, সেটাও বলছি। কমলে কি হয়, ডিপ্রেশন। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? আপু ওটা একটু আরেকবার, কোনটা? সেনাল অ্যাট্রফি কথাটা। আচ্ছা, তোমার মানে বয়স্কদের সেনাল অ্যাট্রফি হয় ব্রেইনে, বুঝছো? ব্রেইনে সেনাল অ্যাট্রফি হয়। তো এই যে তোমার নিউরো ট্রান্সমিটার গুলো কোত্থেকে রিলিজ হয়, আলটিমেটলি তোমার ব্রেইন থেকেই রিলিজ হয় না? তো তোমার যখন অ্যাসিটাইলকোলিনের পরিমাণটা হচ্ছে ব্রেইন থেকে রিলিজ হওয়া বন্ধ হয়ে যাবে, কমে যাবে, তখনই ওদের হচ্ছে মানে ডিমেনশিয়া হবে আর কি। যেটা মানে বুড়া মানুষদের, মানে অনেক বেশি বয়স্ক যারা থাকে তারা দেখবে ম্যাক্সিমামই দেখবে ডিমেনশিয়ার রোগী, ডিমেনশিয়া বা পার্কিনসনিজম এরকমের রোগী। ঠিক আছে, ওদের যাদের হচ্ছে পার্কিনসনিয়ান লাইক ফিচার থাকে বা পার্কিনসনিজম থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তোমার অ্যাসিটাইলকোলিন বাড়ছে এরকম রিজন কম, ডোপামিন কমে গেছে এরকম রিজন বেশি। সেনাল অ্যাট্রফি হওয়া মানে কি, তোমার সবগুলা নিউরোট্রান্সমিটারের পরিমাণই কিন্তু কমে যাবে। ডোপামিনটা কমে যাওয়ার কারণে ওদের পার্কিনসনিয়ান লাইক ফিচার হয়, পার্কিনসনিজম হয়। আবার অ্যাসিটাইলকোলিনটা কমে যাওয়ার কারণে ওদের ডিমেনশিয়া হয়। ঠিক আছে, এটা কারো বুঝতে সমস্যা আছে? না না আচ্ছা আপু। ঠিক আছে। আপু ডিপ্রেশনের এটা একটু ডিপ্রেশনে হচ্ছে তিনটা, সেরোটোনিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, তিনটা নিউরোট্রান্সমিটার যদি কম থাকে, সেটা আইদার ইন অ্যামাউন্ট অর ইন ফাংশন, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে তোমার এই যে নিউরোট্রান্সমিটারের ক্যারেক্টারিস্টিক্স, যে বেসিক ক্রাইটেরিয়া অফ দ্য নিউরোট্রান্সমিটার, এগুলা হচ্ছে, আচ্ছা কোন ভাইয়া জানে কোশ্চেন করতেছিল, তোমার কোশ্চেন ক্লিয়ার হয়েছে, কনফিউশন? জি জি আপু ঠিক। আচ্ছা ঠিক আছে। নিউরোট্রান্সমিটারের ক্যারেক্টারিস্টিক্স এটা খুব ধরে, বুঝছো? কিন্তু এখন সমস্যাটা হচ্ছে ক্যাটজাং এর মধ্যে না 5টা পয়েন্ট দেওয়া, আর তোমার লিপিন কোডের মধ্যে 6টা পয়েন্ট দেওয়া। তা আমি দুইটাই নিয়ে আসছি, তোমরা এটা হচ্ছে খেয়াল রাখবা যে তোমাদের কলেজের লেকচারে কোনটা পড়ায়। আমাদের কলেজের লেকচারে হচ্ছে লিপিন কোডের এই 6টা পয়েন্ট পড়াইছিল। ঠিক আছে, তোমার লিপিন কোডেরটা তুলনামূলক একটু ইজিও, মানে বুঝতে ইজি হয়। তোমার ইয়াগুলা পোর্শন গুলা কি কি, পয়েন্ট গুলা কি কি, সিনথেসিস, স্টোরেজ, স্টোরেজ, রিলিজ, বাইন্ডিং, ডিগ্রেডেশন, রিসাইকেল। এই জিনিসটা কি আমি এখন তোমাদেরকে এগুলো একটু ডিসক্রাইব করে বোঝাইতেছি। ঠিক আছে, তোমরা হচ্ছে মানে একটু শুনো, এটা তোমরা বইয়ে পাবা, গাইডেও পাবা, একদম ওপেন জিনিস, এগুলো গাইডেও পাবা। শুনো খালি যে নিউরোট্রান্সমিটারের ক্যারেক্টারিস্টিক্সটা কি জিনিস। ধরো তোমার হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার আমাদের তৈরি হওয়া লাগবে, তো তৈরি হওয়ার জন্য আমাদের প্রিকারসর লাগবে। তো এই প্রিকারসর গুলা মাস্ট নার্ভ এন্ডিং এ হচ্ছে প্রেজেন্ট থাকা লাগবে, 1 নাম্বার পয়েন্ট, মানে সিনথেসিস করা লাগবে আর কি। 2 নাম্বার হচ্ছে এইটা সিনথেসিস করার জন্য যে এনজাইম লাগে, সেই এনজাইমটা হচ্ছে নার্ভ টার্মিনালে প্রেজেন্ট থাকা লাগবে। 2 নাম্বার পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্ট, সিনথেসিস হওয়ার পরে মাস্ট এটা হচ্ছে ভ্যাসিকলের মধ্যে স্টোর থাকা লাগবে, গেল। 4 নাম্বার পয়েন্ট, আফটার নার্ভ স্টিমুলেশন এই ভ্যাসিকলের মধ্যে যতক্ষণ স্টোর ছিল সেটা হচ্ছে বের হওয়া লাগবে।
সিনাপসের মধ্যে অ্যান্ড প্রডিউস ইফেক্ট, মানে ইফেক্ট প্রডিউস করা লাগবে। এটা গেল 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট কি হবে, যে তোমার হচ্ছে ইফেক্ট প্রডিউস করার পর সে তো এখানে আর বসে থাকবে না, তার মেটাবোলাইজ হওয়া লাগবে। ঠিক আছে, এই পরের পয়েন্ট আসবে যে এই যে মেটাবোলাইজ হবে, এই মেটাবোলাইজ হওয়ার জন্য যে তোমার এনজাইম আছে প্রেজেন্ট, এনজাইম, সেই এনজাইম গুলা হচ্ছে তোমার নার্ভ টার্মিনালে প্রেজেন্ট থাকা লাগবে। ঠিক আছে, এই তোমার মেটাবোলাইজ হওয়ার পরে তোমার হচ্ছে যে মেটাবলিক প্রোডাক্ট গুলো যে থাকে ওইগুলো আবার রিসাইকেল হয়ে আবার তোমার হচ্ছে তোমার সিনথেসিসের মধ্যে ইউজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট। আমি তোমাদেরকে একটু পরে অ্যাসিটাইলকোলিনের সিনথেসিস পড়াবো, তখনই তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এই 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট যেটা আছে সেটা তোমরা একটু মানে নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো, লেখার দরকার নেই। আমি মুখ দিয়ে যেগুলো বলতেছি সেগুলো নোট ডাউন করো। আচ্ছা, এগুলা গেল। তাহলে তোমার হচ্ছে ক্লাসিফিকেশন গেল, নিউরোট্রান্সমিটারের ক্যারেক্টারিস্টিক্স গেল। এখন তোমাদের জিনিসটা দেখাবো। আচ্ছা, কারো মনে হয় মাইক্রোফোন আনমিউট হয়ে গেছে, একটু মিউট করো। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আপু জি। আপু যে নিউরোট্রান্সমিটার গুলো যে ডিগ্রেডেশন হবে, ডিগ্রেডেশন হয়ে যে প্রোডাক্ট তৈরি হবে, ওইগুলাই কি প্রিকারসর হিসেবে কাজ করে পরবর্তীতে? পরবর্তীতে শুধুমাত্র ওইগুলাই যে প্রিকারসর হিসেবে কাজ করে এমন না, ওটা রিসাইকেল হয়। মানে ওইগুলাও কাজ করে। তোমার ধরো যে প্রিকারসরের যে সোর্স, ওই সোর্স গুলা যেমন তোমার নার্ভের বাইরে থেকে আসতে পারে, তেমন আবার হচ্ছে মেটাবলিজম হয়ে হচ্ছে ওই রিসাইকেল প্রোডাক্টটাও প্রিকারসর হিসেবে ইউজ হয়। মানে প্রিকারসর হিসেবে ইউজ হয়, বাট মানে শুধুই ওইটাই যে প্রিকারসর এমন না। জি আপু। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যেটাই যে তোমার সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আর একটু ছোট্ট মানে আরেকবার একটু মনে করাই দিলাম আর কি, যে তোমাদের শাইলা আপু আমাকে বলছে যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক তোমরা গোলাই ফেলো, এই জন্য বারবার বলতেছি আর কি। দেখো, সিম্প্যাথেটিকের মধ্যে আমি কিন্তু বলছি থোরাকোলাম্বার আউটফ্লো, প্যারাসিম্প্যাথেটিকেও বলছি ক্র্যানিওস্যাক্রাল আউটফ্লো, বলে দিছি। সিম্প্যাথেটিকের মধ্যে আমি বলছিলাম না যে তোমার হচ্ছে একদম ভার্টিবার পাশে হচ্ছে প্যারাভার্টিবাল গ্যাংলিয়া করে এগুলা থাকে। তো ওদের কি হয়, প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা অনেক ছোট থাকে আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা হচ্ছে অনেক লম্বা থাকে। আর প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে কি বলছিলাম, যে ওদের গ্যাংলিয়া গুলা হচ্ছে ইফেক্টেড অর্গানের একদম গায়ের মধ্যে লেগে থাকে। তো ওদের প্রি সিনাপটিক ফাইবারটা হচ্ছে অনেক লম্বা হয়, আর পোস্ট মানে সরি প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা হচ্ছে প্রচুর লম্বা হয়, আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা হচ্ছে শর্ট হয়। এই দুইটা গেল। এরপরে হচ্ছে তোমার এই যে এটাও বলছি, লোকেশন অফ দা গ্যাংলিয়া তোমার ক্লোজ টু দা স্পাইনাল কর্ড, আর প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে হচ্ছে নিয়ার দ্য ইফেক্টেড অর্গান, এটাও বলছি। লাস্টের 3টা পয়েন্ট দেখো, তোমার প্রি গ্যাংলিয়নিক ফাইবার ব্রাঞ্চিং সিম্প্যাথেটিকের মধ্যে এক্সটেন্সিভ, প্যারাসিম্প্যাথেটিকের মিনিমাল। ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার সিম্প্যাথেটিকের মধ্যে ওয়াইড, প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে লিমিটেড। আর টাইপ অফ রেসপন্স হচ্ছে সিম্প্যাথেটিকের ডিফিউজ, আর তোমার প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে হচ্ছে ডিসক্রিট। কেন? তোমার এই লাস্টের 3টা পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি সেম মিনিং করে। আমরা সিম্প্যাথেটিক সিস্টেমে কি জানি, তোমার ফাইট এন্ড ফাইট রেসপন্স না, এই জন্য হচ্ছে ওদের ব্রাঞ্চিংটা অনেক এক্সটেন্সিভ, ডিস্ট্রিবিউশনটা অনেক ওয়াইড, রেসপন্সটা অনেক ডিফিউজ, মানে একদম সব জায়গায় ছড়ায় পড়ে, যাতে ইমার্জেন্সি কন্ডিশনে আমাদের একটা স্ট্রং অ্যাকশন ক্রিয়েট করতে পারে। এটাই মেন উদ্দেশ্য সিম্প্যাথেটিকের। বুঝছো তোমরা? জি আপু। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে এখন একটা জিনিস, তোমাদের আমাদের বডির মধ্যে কিন্তু সিম্প্যাথেটিক সিস্টেম বলো প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম বলো, এরা কিন্তু একটা আরেকটার সাথে অপোজ করে থাকে। তোমার মানে একটা আরেকটাকে অপোজ করে তোমার একটা ব্যালেন্স মেনটেন করে থাকে আমাদের বডির মধ্যে। তো সিম্প্যাথেটিকটা মাঝে মাঝে আবার হচ্ছে তোমার আপার হ্যান্ড নেয়। তো কখন আপার হ্যান্ড নেয় এটা সবাই জানে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে তোমার হচ্ছে অ্যাংজাইটি বা কোনো রকমের তুমি ভয় পাইলা, তোমার কোনো রকমের প্যানিক অ্যাটাক হলো, এই জিনিসগুলোর মধ্যে সিম্প্যাথেটিকটা হচ্ছে আপার হ্যান্ড। অথবা তোমার ফিজিক্যাল এক্সারসাইজ, কোনো ট্রমা, ওইগুলোতেও কিন্তু তোমার সিম্প্যাথেটিকটা আপার হ্যান্ড নিবে। এখন পরীক্ষা হলের মধ্যে খুব কমন একটা কোশ্চেন, এই কোশ্চেন আমাকে ফরেন্সিকে করা হয়েছিল, যে তুমি যে আমি পরীক্ষা হলে গিয়ে একদম পুরো কাঁপতেছিলাম, মানে কথাও আমার কেঁপে কেঁপে বের হইতেছিল, তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বল তোর এখন কোন সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে, তোর এখন কোন কাজ করতেছে বল। তো সিম্প্যাথেটিক সিস্টেম মানে তুমি যখন এটাই জিজ্ঞেস করো যে পরীক্ষা হলে যে তুমি এখন বসে আসো, তোমার এখন কোনটার ওভার অ্যাক্টিভিটি হইতেছে, সিম্প্যাথেটিকের। এখন এটাও জিজ্ঞেস করে যে তোমার ধরো তুমি এখন শুয়ে আসছো, একদম কমপ্লিট রেস্টিং পজিশনের মধ্যে আসো, এখন তোমার কি একদম সিম্প্যাথেটিক অ্যাকশন নাই, খালি প্যারাসিম্প্যাথেটিক? এটা কেউ বলতে পারবা যে যখন আমরা একদম কমপ্লিট রেস্টের মধ্যে থাকি তখন কি সিম্প্যাথেটিক সিস্টেমটা অ্যাক্টিভ থাকে কিনা? কেউ বলতে পারবা এটা? না আপু। থাকে না? থাকে নাকি থাকে না? থাকে বাট অনেক আপু হ্যাঁ হ্যাঁ, পরিমাণটা প্যারাসিম্প্যাথেটিক তখন আপার হ্যান্ডে থাকে। আপার হ্যান্ড জিনিসটা বলা ঠিক না অ্যাকচুয়ালি। সিম্প্যাথেটিকটা তোমার হচ্ছে এই যে দেখো ব্লাড ভেসেলে যে টোন গুলা মেনটেন হয়,
সেটা কিন্তু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে হয়। অবশ্যই আমরা যখন খুবই রেস্টিং পজিশনে থাকবো, মানে একদম মাত্র খেয়ে একদম লম্বা হয়ে ঘুমাইতেছি, ওই অবস্থায় তোমার হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেমটা অ্যাক্টিভেটেড থাকবে। কারণ আমাদের ব্লাড ভেসেলের টোন গুলা মেনটেন হয় হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেমের মাধ্যমে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে। যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি নাই থাকে, ব্লাড ভেসেলের টোন ফল করে, ব্লাড ভেসেল ডাইলেট করে হাইপোটেনশন হয়ে একদম সর্বনাশ হয়ে যাবে। তো মানে একদম জি আপু। বেসাল সিম্প্যাথেটিক টোন দিয়ে সবগুলা ব্লাড ভেসেল পার্শিয়ালি কন্ট্রাক্টেড অবস্থায় থাকে, যে কারণে আমাদের ব্লাড ভেসেলটা নর্মালি মেনটেন হয় আর কি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে সবার? আপু এটা কি তাহলে কন্টিনিউয়াস প্রসেস? হ্যাঁ, এটা কন্টিনিউয়াস প্রসেস। জি আপু। আপু একটা কোশ্চেন ছিল, বলো। প্যারাসিম্প্যাথেটিক কি কখনো আপার হ্যান্ড নিতে পারে? প্যারাসিম্প্যাথেটিক আসলে আপার হ্যান্ডের জিনিস কিছু না, ঠিক আছে? তোমার যে সিম্প্যাথেটিকের আপার হ্যান্ডের যে জিনিসটা আমি বললাম, সেটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, একটা স্ট্রেসফুল কন্ডিশন। তখন আমার সিম্প্যাথেটিক না হইলে হবেই না, এই জন্য আমি এই ওয়ার্ডটা ইউজ করছি যে আপার হ্যান্ড নেয়। নর্মালি তো সবসময় তোমার প্যারাসিম্প্যাথেটিকটাই বেশি কাজ করতেছে। প্যারাসিম্প্যাথেটিকের কাজগুলো যেমন এই যে এখন তুমি তোমাদেরকে দেখাবো, বুঝবা যে প্যারাসিম্প্যাথেটিকটাই সব কাজ করতেছে। সিম্প্যাথেটিক একদম রেস্টিং কন্ডিশনে সিম্প্যাথেটিকের অল্প কিছু কাজ। বুঝতে পারছো? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এই যে স্লাইডটা জীবনও ভুলবা না, একদম ফার্স্ট টু লাস্ট এই স্লাইডটা সবকিছু মনে রাখবা। কেন বলতেছি দেখো, যে তোমার এই যে রেড কালার দিয়ে যেগুলো মার্ক করে না, সেগুলো হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাকশন, আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে সিম্প্যাথেটিক এর অ্যাকশন। আর এই যে ব্লু কালার দিয়ে যেগুলো মার্ক করা, সেগুলো হচ্ছে তোমার যে প্যারাসিম্প্যাথেটিক এর অ্যাকশন। একদম পুরো দেখো অর্গান ওয়াইজ দেওয়া আছে, আইয়ে কি এফেক্ট, ট্রাকিয়াতে বা ব্রঙ্কিয়ালসে কি এফেক্ট, কিডনিতে কি ইফেক্ট, জিআইডিতে কি এফেক্ট, একদম সবকিছু দেওয়া আছে। এখন তুমি দেখো একটা জিনিস, যে ধরো প্যারাসিম্প্যাথেটিক এর মধ্যে যে অ্যাকশনটা আছে, যদি এখন আমি প্যারাসিম্প্যাথেটিক আমি কি বলছি, কোলিনোমাইমেটিক, ঠিক আছে, কোলিনোমাইমেটিক ড্রাগ গুলা। এখন যদি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে আমি ব্লক করে দিই, তখন কোন ধরনের ইফেক্ট হবে? তখন ইফেক্ট হবে যেগুলো সিম্প্যাথেটিক এর ইফেক্ট গুলা দেওয়া, সেগুলো হবে। আবার সিম্প্যাথেটিক এর মধ্যে তোমার যদি আমি ব্লক করে ফেলি, তখন কোন ধরনের ইফেক্ট হবে? প্যারাসিম্প্যাথেটিক এর গুলা। মানে একটা কিন্তু একটা অল্টারনেটিভ। তোমার এই যে দেখো, তোমার আর হচ্ছে সিম্প্যাথেটিক এর অ্যাকশন গুলা কি হবে? তুমি যখন ভয় পাবা, ভয় পাওয়ার সময় তোমার বডির মধ্যে যে ইফেক্ট গুলো হবে, সেগুলো হবে হচ্ছে তোমার সিম্প্যাথেটিক এর ইফেক্ট। ঠিক আছে, যেমন তুমি ধরো এখন খুব ভয় পাইছো, তোমার এখন পিউপিল গুলা, চোখটা মানে বড় বড় হয়ে গেছে, পিউপিলটা ডাইলেটেড হয়ে গেছে। প্যারাসিম্প্যাথেটিক এর মধ্যে কি হবে? কমপ্লিট অপোজিট, তোমার পিউপিলটা কনস্ট্রিক্ট থাকবে। আর সিম্প্যাথেটিক এর মধ্যে আবার হার্টের মধ্যে কি ইফেক্ট হবে? কার্ডিয়াক অ্যাক্টিভিটি সব বাড়বে, তোমার হার্ট রেট বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। আর প্যারাসিম্প্যাথেটিক এর মধ্যে কি হবে? যে হার্ট রেট আর ফোর্স অফ কন্ট্রাকশনটা কমাই দিবে। কি রুল দুইটা মনে রাখো, সিম্প্যাথেটিকটা হচ্ছে কার্ডিও এক্সিলেটরি, এই পয়েন্টটা নোট ডাউন করে রাখো খাতার মধ্যে। সিম্প্যাথেটিক হচ্ছে কার্ডিও এক্সিলেটরি, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে জিআইটি এন্ড ইউরিনারি অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেয়, প্লাস সকল ধরনের সিক্রেশনকে বাড়ায়। এখন জিআইডি অ্যাক্টিভিটি বাড়ায় দেয় বলতে আমি কি বুঝাইছি? আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে তোমার হচ্ছে স্মুথ মাসল আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে তোমার প্যারাসিম্প্যাথেটিক এর স্টিমুলেটরি ইফেক্ট। তো গ্যাস্ট্রিক যে স্মুথ মাসল গুলো আছে, এগুলো কন্ট্রাক্টেড হয়, মোটিলিটি বাড়ে, মাসেলের টোন বাড়ে, ঠিক আছে। আর ইউরিনারি সিস্টেমের মধ্যে কি হয়, তোমার ওইখানে যে ডিট্রোজার মাসলটা আছে ইউরিনারি ব্লাডারের মধ্যে, ওই মাসলটা, স্মুথ মাসলটা কন্ট্রাক্ট করবে। আর ওইখানে যে স্ফিংটারটা আছে ব্লাডারের মধ্যে, স্ফিংটারটা হচ্ছে রিলিজ করবে, যে কারণে তোমার ইউরিনটা ভয়েড হবে, ঠিক আছে। আর প্যারাসিম্প্যাথেটিকে সব ধরনের সিক্রেশন বাড়বে, সেটা আইদার টিয়ার হোক, স্যালাইভা হোক, ব্রঙ্কিয়াল সিক্রেশন হোক, গ্যাস্ট্রিক সিক্রেশন হোক, যত ধরনের সিক্রেশন আছে বডির মধ্যে সব সিক্রেশন বাড়ে। তো এখন আমি এটা কি বললাম, এখানে তোমাদের জন্য আমি একটা কোশ্চেন রেখে যাবো। প্যারাসিম্প্যাথেটিক এর মধ্যে তোমার মানে ডিট্রোসার মাসলটা কন্ট্রাক্ট হয়, স্ফিংটারটা রিলিজ হয়, যে কারণে ইউরিন ভয়েড হয়। মানে আমি যখন রেস্টিং কন্ডিশনে থাকবো, তখন আমার মানে ইউরিনেট করার আর্জেন্সি হইতে পারে। সিম্প্যাথেটিকে হওয়ার কথা না, যখন আমি মানে খুব ভয় পাবো বা যখন খুব অ্যানজাইটি স্টেটে থাকবো, তখন হবে না। এখন একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা, এটা আমাকে এখন বলবা না, নেক্সট ক্লাসে বা তোমরা হচ্ছে তোমাদের লার্নার যারা আছে তারা টেলিগ্রামে আমাকে অ্যান্সারটা দিবা, আর ডিপ্লোমার যারা আছে তারা মেসেঞ্জারে অ্যান্সারটা দিবা। যখন মানুষ অতিরিক্ত ভয় পায়, তখন কেন মানুষজন বাথরুম করে দেয়? এটা তো সিম্প্যাথেটিকের অংশ, প্যারাসিম্প্যাথেটিকের অংশ তো না। ভয় পাওয়া তো সিম্প্যাথেটিকের পার্ট। তো সিম্প্যাথেটিকের মধ্যে মানুষজন কেন ইউরিন ভয়েড হয় বা ডেফিকেশন করে দেয়, এটার অ্যান্সার তোমরা আমাকে ক্লাস শেষে বলবা। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? জি আপু। আপু ওই যে ব্লাড ভেসেলের এটা এখানে ডাইলেশন আছে, কনস্ট্রিকশন আছে, এটা একটু যদি বলতেন। এটা বলবো ভাইয়া, আস্তে আস্তে একটু ওয়েট করো আপু আচ্ছা এখন বলে দিই। হ্যাঁ আপু বলো।
আপু যদি আমি অ্যান্টিকোলিনোমাইমেটিক ড্রাগস দিই তাহলে কি আমার সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে? এক্স্যাক্টলি, অ্যান্টিকোলিনোমাইমেটিক না, অ্যান্টিকোলিনার্জিক বলে ওটাকে, ঠিক আছে? জি। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিলে আমাদের সিম্প্যাথেটিকে যে অ্যাকশন গুলো আছে ওই অ্যাকশন গুলো হবে। আপু জি। স্ফিংটারে তো হচ্ছে স্মুথ মাসল থাকে, তাহলে প্যারাসিম্পেথেটিকে ওখানে স্ফিংটার কেন রিল্যাক্স হয়? এটা আসলে তোমার অ্যানাটমিক্যালি এইভাবে ভাগ করা যে স্ফিংটার গুলা রিল্যাক্স হবে, ওইখানে মাসেলের হিসাব নাই। এখানে অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট গুলা তোমার এখানে অনেকগুলো রিসেপ্টর আছে, কোথায় কোন রিসেপ্টর ওইটার বেসিসে হচ্ছে তোমার কাজ করে। তো এগুলা খুব ডিটেলস জিনিস, তোমাদের মাথা গরম হয়ে যাবে, এই জন্য আমি এখানে যাইতেছি না। তো এটা সিম্পল রুল দিয়ে মনে রাখো যে তোমার স্ফিংটারটা রিল্যাক্স হবে, জি আপু, ঠিক আছে? থ্যাংক ইউ। আরেকটা জিনিস দেখো, তোমার লাংস এর মধ্যে দেখো ডায়ালেশন দেওয়া, সিম্প্যাথেটিক এর মধ্যে ব্রঙ্কো ডায়ালেশন। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে একটা বাঘ তাড়া করতেছে, তুমি দৌড়াইতেছো, এখন যদি ব্রঙ্কো ডায়ালেশন না হয় তুমি তো শ্বাস নিতে পারবে না, তাই না? এখন এই জায়গার মধ্যে দুইটা জিনিস একটু খেয়াল রাখবা। এই যে জেনিটালিয়াতে মেইলের মধ্যে কোনটা ইজাকুলেশন করে, কোনটা ইরেকশন করে, আর তোমার ফিমেলের মধ্যে কোনটা হচ্ছে তোমার ইউটেরাসে রিল্যাক্সেশন করে। এই দুইটা জিনিস এই যে রিল্যাক্সেশন করে, এটা একটু খেয়াল রাখবে, এটা একটু মুখস্থ করে রাখো। আর বাকি যেগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যালি আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিতেছি। আচ্ছা, এই স্লাইড গেল, এই স্লাইডে আমি আবার পরে ফেরত আসবো। আচ্ছা, এখন হচ্ছে তোমার এই সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক বা তোমার কোলিনার্জিক, অ্যাড্রেনার্জিক এই পার্ট গুলা তোমার আমাদের চোখের উপরে খুব একটা বড় ইফেক্ট আছে, ঠিক আছে? এই জিনিসগুলা এখন হচ্ছে একটু বলে দেই। এই যে দেখো, তোমার এই যে কালো অংশটা এটা হচ্ছে পিউপিল, এর আশেপাশে যে অংশগুলো আছে লাল সেগুলো হচ্ছে তোমার আইরিশ। এখানে বুঝবা আইরিশে দুই টাইপের মাসেল আছে, একটা হচ্ছে এই যে 3 নাম্বার ফার্স্ট টিস্যুটা দেখো, এখানে যেটা সার্কুলার মাসেল আর এই যে আছে তোমার রেডিয়াল মাসেল, দুই টাইপের মাসেল আছে, ঠিক আছে? তো একটা মানে নেমোনিক টাইপের, মানে রুলস হিসেবে মনে রাখো, সি কোলিনোমাইমেটিক বা প্যারাসিম্প্যাথেটিক, এই ক্ষেত্রে হচ্ছে সার্কুলার মাসেল কন্ট্রাক্ট করবে, সার্কুলার মাসেল কন্ট্রাক্ট লিখে রাখো এটা। আর পিউপিল কনস্ট্রিক্ট। কোলিনোমাইমেটিকে সার্কুলার মাসেল কন্ট্রাক্ট আর পিউপিল কনস্ট্রিক্ট, সব সি, ঠিক আছে? তাহলে উল্টাটা কি হবে, তোমার যদি অ্যান্টিকোলিনার্জিক হয় বা সিম্প্যাথেটিক হয়, সার্কুলার মাসেলটা রিল্যাক্স করবে, পিউপিলটা ডায়ালেট করবে। আর বাকি যে আমি একটু আগে রেডিয়াল মাসেলের কথা বললাম সেটার কি হবে, কোলিনোমাইমেটিকে রেডিয়াল মাসেলটা রিল্যাক্স করবে, আর তোমার হচ্ছে মানে প্যারাসিম্প্যাথেটিকে রেডিয়াল মাসেলটা রিল্যাক্স করবে, আর সিম্প্যাথেটিকের মধ্যে হচ্ছে রেডিয়াল মাসেলটা কন্ট্রাক্ট করবে। আলটিমেটলি ফেটটা কি হবে, কোলিনোমাইমেটিকে পিউপিলটা কনস্ট্রিক্ট করবে, আর তোমার হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক বা তোমার অ্যাড্রেনার্জিকের মধ্যে পিউপিলটা ডায়ালেট করবে। বুঝতে পারছো এটা? আপু আরেকবার একটু বলেন। আপু আরেকবার। আচ্ছা ঠিক আছে, কোলিনোমাইমেটিক মানে প্যারাসিম্প্যাথেটিক, এটা তো বুঝছো, যেটাই কোলিনোমাইমেটিক সেটাই প্যারাসিম্প্যাথেটিক। আর যেটাই জি হচ্ছে আপু। তোমার অ্যাড্রেনার্জিক সেটাই হচ্ছে সিম্প্যাথেটিক। কোলিনোমাইমেটিক সার্কুলার মাসেলকে কন্ট্রাক্ট করবে, যার ফলে পিউপিলটা কনস্ট্রিক্ট হবে। আর রেডিয়াল মাসেলের মধ্যে কোনো সি নাই, রেডিয়াল মাসেল ডায়ালেট করবে বা রিল্যাক্স করবে, ঠিক আছে? আর সিম্প্যাথেটিকে কি হবে, সার্কুলার মাসেল রিল্যাক্স করবে, রেডিয়াল মাসেল কন্ট্রাক্ট করবে, যে কারণে পিউপিলটা ডায়ালেটেড হবে। ঠিক আছে, এবার বুঝতে পারছো? বুঝতে না পারলে বলো, বুঝতে পারলেও বলো, নাহলে তুমি বুঝবো না। জি আপু, আপু বুঝছি। বুঝতে পারছি। আপু আচ্ছা, ঠিক আরেকবার। আবার আচ্ছা, কোলিনোমাইমেটিকে সার্কুলার মাসেলটা কন্ট্রাক্ট করবে, যে কারণে পিউপিলটা কনস্ট্রিক্ট হবে। আর অ্যাড্রেনার্জিকে বা সিম্প্যাথেটিকের মধ্যে সার্কুলার মাসেলটা রিল্যাক্স করবে, যে কারণে তোমার পিউপিলটা ডায়ালেটেড হবে। এবার বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, এখন রেডিয়াল আরেকটা স্লাইড দেখাই, এই স্লাইডটা দেখে তোমাদের একটু ভয়টাও লাগতে পারে, ভয় পাইও না, আমি তোমাদেরকে স্লাইডটা পুরো পড়াই দিব। এই যে এই স্লাইডটা, এটা কিন্তু তোমাদের ইয়ের পার্ট, তোমার হচ্ছে ক্যাটজাং থেকে নিচ্ছি আমি এই স্লাইডটা। এই যে দেখো, এখানে তোমার হচ্ছে একদম অর্গান ওয়াইজ ফাংশন দেওয়া আছে। তোমার আয়ের গুলো আমি বলে ফেলছি, ঠিক আছে? হার্টেরটা আমি বলে ফেলছি, কোনটা কার্ডিও এক্সিলারেটরি ইফেক্ট, কোনটা কার্ডিও ইনহিবিটরি ইফেক্ট। এখন এই যে ব্লাড ভেসেলের মধ্যে একটা কাহিনী আছে, এই কাহিনীটাই তোমাদের বলার জন্য আমি এটা ইয়ে করছি। ব্লাড ভেসেলের মধ্যে কি হয়, তোমার হচ্ছে
সিম্প্যাথেটিকের কাজ কি আমাদের? সিম্প্যাথেটিকের মধ্যে কিন্তু আমাদের কাজ হচ্ছে ভ্যাসেল কনস্ট্রিকশন করা। সিম্প্যাথেটিকের কাজ ভ্যাসেল কনস্ট্রিকশন করা। তোমার এখন দেখো এই জায়গার মধ্যে একটা লাইন আছে, এই দেখো স্কেলেটাল মাসেল ভ্যাসেল, স্কেলেটাল মাসেলের ভ্যাসেল রিল্যাক্স করে, দেখছো? তারপর আবার নিচে দেখো রিল্যাক্স করে। বুঝি নাই ভাই, এটা আবার বলো। একটু রোটেট করে দেন প্লিজ, ল্যান্ডস্কেপে দিয়ে। রোটেট করতে করা যাবে না আপু, খুব পচা ডিভাইস নিয়ে বসছি। তোমাদের কাছে বই আছে না? তোমার হচ্ছে ক্যাটজাং এর থেকেই পরে তো নিতে ভিডিও এর মধ্যে তো একদম এরকম আসবে, ভিডিও এর মধ্যে মানে কেটে আসবে আর কি, মানে লম্বা লম্বা মানে রেকর্ডের মধ্যে। এখন দেখা যায়, মানে আগের থেকে বেটার দেখা যায় না। আপু মোবাইলটা ল্যান্ডস্কেপ করেন। ইনস্টিটিউটে করে দিলে ভালো হতো আর কি। একটু wait। ওটা দেখলেই মনে হয় সমস্যা সমাধান। আপু মোবাইলটা ল্যান্ডস্কেপ করলে এখানে ইয়ে করে আসবে, জুম হয়ে আসবে। আচ্ছা সমস্যা হইলে আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। আমি মুখে বলি আপাতত, তোমাদেরকে আমি স্লাইডটা একটু দিয়ে দিব। সিম্প্যাথেটিকের মধ্যে তোমার হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করার কথা, ঠিক আছে? কিন্তু তোমার এই জায়গার মধ্যে দেখবা স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেলের এই জায়গার মধ্যে রিল্যাক্স করার কথা বলা হয়েছে। ওয়াই রিল্যাক্স, কেন রিল্যাক্স করার কথা বলা হলো? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি অনেক ভয়ে আছো, তোমাকে কোনো কিছু তাড়া করতেছে, তুমি তো দৌড়াবা। তো এই দৌড়ানোর সময় তোমার যদি অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই না থাকে, তোমার যদি ভ্যাসেল কনস্ট্রিক্ট করে বসে থাকে, তুমি তো দৌড়াতে পারবে না। তো মেইন পারপাস এটাই যে তোমার হচ্ছে মানে স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেল গুলা রিল্যাক্স করার পিছনে মেইন পারপাস হচ্ছে এটাই। এখন এগুলা কেন রিল্যাক্স করে, কেন কনস্ট্রিক্ট করে, এই পোর্শনটাই আমি তোমাদের এখন বুঝাবো। তোমরা এই দেখো সিম্প্যাথেটিকের মধ্যে সবগুলা না তোমার হচ্ছে আলফা দেওয়া, আলফা বিটা আলফা বিটা আলফা বিটা, মাঝখানে দুইটার মধ্যে হচ্ছে এম দেওয়া। একটা হচ্ছে স্কেলেটাল মাসেল অফ দ্য ব্লাড ভেসেল, আর একটা হচ্ছে তোমার সোয়েট গ্ল্যান্ড। একটু আগে তোমাদেরকে আমি বললাম না যে তোমার হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার সবগুলাই হচ্ছে নরঅ্যাড্রেনালিন বা নন ইপিনেফ্রিন, এক্সেপ্ট দুইটা বা তিনটা, ব্লাড ভেসেল টু দ্য স্কেলেটাল মাসেল আর সোয়েট গ্ল্যান্ড। এগুলোর মধ্যে কিন্তু অ্যাসিটাইলকোলাইন ছিল, মানে ওরা অ্যাসিটাইলকোলাইনের মাধ্যমে কাজ করে। তো এই জন্য হচ্ছে এখানে মানে অ্যাসিটাইলকোলাইনের তো কোলিনার্জিক রিসেপ্টর তো দুই টাইপের, একটা মাসকারেনিক আর নিকোটিনিক না। এই জন্য হচ্ছে এখানে মাসকারেনিকের অপশন গুলা দেওয়া। বুঝতে পারছো? জি আপু। জি আপু। আচ্ছা ঠিক আছে। এখন এখান থেকে আরেকটা লাস্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার মেটাবলিক ফাংশন। আপু এখন জি আপু বলো। আপু যে স্ট্রেসফুল কন্ডিশনে যে সোয়েটিংটা হয় এটা আসলে কোন সিস্টেমের জন্য হয়? সিম্প্যাথেটিক? ভালো কোশ্চেন করে বসছো। সোয়েট গ্ল্যান্ডের কাজটা না তোমার হচ্ছে আসলে ডাবল অ্যাকশন। তুমি ধরো এখানে তুমি বইয়ের মধ্যে পাবা যে তুমি যখন অনেক বেশি অ্যানশাস, অনেক বেশি ভয় পাচ্ছ বা অনেক বেশি স্ট্রেনাস কাজকর্ম করতেছো, তখনও তুমি ঘামাবা, আবার গরমের জন্য তুমি ঘামাবা। চুপচাপ বসে আছো বাট গরম লাগতেছে, এই জন্য তুমি ঘামাবা। তো সোয়েট গ্ল্যান্ডের কাজগুলো হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে থার্মোরেগুলেটরি আর একটা হচ্ছে অ্যাপ্রোক্রাইন। থার্মোরেগুলেটরি যেটা, সেটার মধ্যে হচ্ছে মাসকারেনিক রিসেপ্টর আছে, আর অ্যাপ্রোক্রাইন যেটা, সেটার মধ্যে হচ্ছে আলফা রিসেপ্টর আছে। এবার বুঝতে পারছো? জাস্ট রিসেপ্টরের জন্য ওদের অ্যাকশনটা ভিন্ন হয়ে গেছে। তোমরা যখন এই যে নরমাল কন্ডিশনে হচ্ছে মাসকারেনিক যেটা মানে প্যারাসিম্প্যাথেটিকের জন্য হবে, আর অ্যাপোক্রাইন যেটা সেটা সিম্প্যাথেটিকের জন্য হবে। সিম্প্যাথেটিক স্ট্রেসফুল কন্ডিশনের জন্য হবে, ওটা ডাবল রুট। বুঝতে পারছো এতটুকু? আপু তখন তো মনে হয় অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে না? হ্যাঁ স্ট্রেসফুল কন্ডিশন। হ্যাঁ তোমার হচ্ছে এগুলা তো গ্ল্যান্ড, তো এই জিনিসগুলা। আচ্ছা তোমার তাহলে এই জিনিসটা তোমার একটু খেয়াল রেখো যে তোমার হচ্ছে এটা আসলে এটা নিয়ে তোমার টিচাররা পেঁচায় না খুব একটা, বুঝছো? যে সোয়েট গ্ল্যান্ডের তোমার এরকম ডাবল ইফেক্ট বা কি জিনিস, জাস্ট এই জিনিস কনসেপ্টটা তোমরা খেয়াল রাখো যে তোমার থার্মোরেগুলেটরি অ্যাকশন যখন হবে, যখন আমাদের গরম লাগবে বাট স্টিল আমরা রেস্টিং কন্ডিশনে আছি, তখন হচ্ছে মাসকারেনিক রিসেপ্টরের জন্য কাজ হবে আর কি, সোয়েটিং হবে। আর যখন তোমার যে স্ট্রেসফুল কন্ডিশনে আমরা থাকবো, তখন হচ্ছে সবগুলা ব্লাড ভেসেল বলো, সবগুলা মাসল বলো, ওগুলা কনস্ট্রিক্ট হওয়ার জন্য হচ্ছে তোমার এই সিক্রেশনটা বেড়ে যাবে, তখন হচ্ছে এই জন্য আমাদের সোয়েটিং হবে। ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হচ্ছে সবার? জি আপু। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের লাস্ট এখান থেকে আর দুইটা জিনিস লাগবে এই চার্ট থেকে, সেটা হচ্ছে মেটাবলিক ফাংশন। এখন তোমার ধরো এই সিম্প্যাথেটিক সিস্টেম যেটা, সেটা তোমাদের ইমার্জেন্সি কন্ডিশন। ইমার্জেন্সি কন্ডিশনে তো আমাদের ব্লাড গ্লুকোজটা বেশি লাগবে। তো এই জায়গার মধ্যে দেখো তোমার লাস্টে মেটাবলিক ফাংশনটা হচ্ছে লিভারে দেখো গ্লুকোনিওজেনেসিস লেখা, তারপরে গ্লাইকোজেনোলাইসিসও লেখা, মানে এনি হাউ গ্লুকোজের প্রোডাকশনটা বাড়াইতেছে।
ঠিক আছে। তারপরে ফ্যাট সেল, এখানে আমাদের ফ্যাটের কোনো দরকার নেই, এখানে লিপোলাইসিস হয়, মানে ফ্যাট সেল বা লিপিড গুলো ভেঙে বিভিন্ন পাথওয়ে দিয়ে হচ্ছে তোমার গ্লুকোজ বা আদার এসেনশিয়াল নিউট্রিয়েন্টস এর ফর্ম হয় আর কি। তো এইখানে তোমার এই জিনিসটা নাই। তোমার কিডনিতে ফাংশনটা কি সিম্প্যাথেটিকের, এটা খুব জিজ্ঞেস করে। কিডনিতে হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন বলো বা তোমার হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম বলো, এগুলোর মধ্যে হচ্ছে তোমার ফাংশন, তোমার রেনিনের সিক্রেশনটা ওরা বাড়ায় দেয়। রেনিনের সিক্রেশন বাড়লে কি হয়, আমরা যেটা ফিজিওলজিতে পড়ে আসছিলাম, তোমার রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার মোটামুটি আমাদের ফাংশন। আর মানে ফাংশনের বেসিক এগুলাই। আর বাকি যেগুলো বাইরের টুকটাক আছে, তোমরা যেটা যখন বই পড়বা তখন তোমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমার নেক্সট যে জিনিসটা হচ্ছে ধরে, মানে এটা ধরে না অ্যাকচুয়ালি, এটা তোমাদের নিজের জানার সুবিধার জন্য, তোমাদের তাহলে মানে পড়তে সুবিধা হবে যে কোন রিসেপ্টর কোথায় থাকে। আমি তো বলছি যে তোমার আমাদের প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে দুইটা রিসেপ্টর, একটা হচ্ছে মাসকারেনিক আর একটা হচ্ছে নিকোটিনিক। তো মাসকারেনিকের 5টা সাবটাইপ আছে, এই 4টার মধ্যে 3টা দেখানো হচ্ছে। আমি যেটা বলতেছি সেটা ফলো করো। মাসকারেনিকের সাবটাইপ হচ্ছে 5টা, M1, M2, M3, M4, M5। আর নিকোটিনিকের সাবটাইপ হচ্ছে 2টা, NN আর NM। দেখো লোকেশন গুলা দেওয়া, এই 4টা না একটু সিম্পলিফাই করে দেওয়া, বুঝছো? তোমার একটু পরে ক্যারজাঙ্গার আরেকটা চার্ট দেখাবো, ওই চার্টের মধ্যে আরেকটু ডিটেলস লেখা। আপাতত তোমরা সিম্পলিফাইড ভার্সনটাই পড়ো, মুখস্থ করতে ইজি হবে। তোমার M1 যেটা 1 নাম্বার উপরে, M1 এর লোকেশনটা হবে হচ্ছে আমাদের CNS এ, মানে নার্ভ এন্ডিং এ। আচ্ছা, M1 যেটা সেটা হচ্ছে একদম প্রথম, মানে সবার উপরে, মানে নার্ভ লোকেশন দেখো, নার্ভ এন্ডিং। তারপরে M2টা হচ্ছে তোমার, এবার একটু নিচে নামো, নিচে নামে দেখো যে তোমার মাথার নিচে, CNS এর নিচে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পোর্শনটা কি, চেস্টের কাছে হার্ট। তো হার্টের মধ্যে কি আছে, হার্টের মধ্যে নার্ভ আছে, আবার ব্লাড ভেসেলও আছে। ব্লাড ভেসেলের মধ্যে কি আছে, স্মুথ মাসেল আছে। তাহলে দেখো এই জায়গার মধ্যে লেখা হার্ট এন্ড সাম নার্ভ এন্ডিংস। তারপরে তোমার দেখো M3 হচ্ছে এখন হার্টের নিচে কি আছে, GIT, আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। GIT এর মধ্যে কি আছে, অনেকগুলা গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ডের মধ্যে কি আছে, স্মুথ মাসেল আছে, আবার ব্লাড ভেসেলও আছে। এখানে দেখো তোর ইফেক্টর সেলগুলা কি, স্মুথ মাসেল, গ্ল্যান্ডস, আর হচ্ছে ব্লাড ভেসেলের লাইনিংটা কি, এন্ডোথেলিয়াম। আর M4 আর M5 ওরা জাস্ট বেসিক্যালি CNS, মানে নার্ভ এন্ডিং এর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে M1 গেল নার্ভ এন্ডিং, M2 গেল হচ্ছে তোমার হার্ট এন্ড সাম নার্ভ এন্ডিংস, M3 গেল হচ্ছে আমাদের গ্ল্যান্ড, তারপরে হচ্ছে তোমার এন্ডোথেলিয়াম আর হচ্ছে স্মুথ মাসেল। M4 আর M5 হচ্ছে আমাদের CNS। এরপর আসবে আমাদের আরেকটা যেটা, সেটা হচ্ছে NN আর NM। N দিয়ে নার্ভ এন্ডিং, ঠিক আছে, এখানে দেখো দেওয়া ANS গ্যাংলিয়া, মানে নার্ভাস সিস্টেমের। M তে কি হয়, মাসেল, এখানে কি দাও দেখো, তোমার হচ্ছে নিউরোমাসকুলার এন্ড প্লেট। আরেকটা জিনিস যেটা হবে স্কেলেটাল মাসেল আর হচ্ছে তোমার নিউরোমাসকুলার যে জাংশন, এগুলোর মধ্যে থাকে হচ্ছে NM রিসেপ্টর। এই পার্টটা কি সবাই বুঝছো? আমি যে তোমার রিসেপ্টরের ইয়েগুলো বুঝাইলাম। আপু এন এর গুলো একটু রিপিট করলে ভালো হয়। NN নিউরন, ঠিক আছে। নিউরন মানে কি, যে এটার মধ্যে CNS বলো, পোস্ট গ্যাংলিয়নিক সেল বডি বলো, ডেনড্রাইট বলো, ANS গ্যাংলিয়া বলো, এগুলা সব থাকবে এই জায়গার মধ্যে। আর NM মানে কি, মাসেল, স্কেলেটাল মাসেল আর নিউরোমাসকুলার জাংশন। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে তোমার ডিটেলস ছবি। তোমাদেরকে আমি যেভাবে জাস্ট এটা নেমোনিকের মতো করে বুঝাই দিলাম, ওটা মনে রেখে তোমরা পড়তে যাবে। দেখো ফার্স্টে তোমাদের বলছি M1টা থাকে হচ্ছে CNS নিউরনের মধ্যে, এখানে একটু ডিটেলস লেখা, CNS নিউরন, সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, প্রিসিনাপটিক সাইট। M2 কি বলছি আমি, হার্ট, এখানে একটু সুন্দর করে বলছে। মায়োকার্ডিয়াম কি বলছিলাম, ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেলে স্মুথ মাসেল থাকে, এই যে স্মুথ মাসেল। আর কি আছে, সাম প্রিসিনাপটিক সাইট আর CNS নিউরনও আছে। M3 বলছিলাম কি, হার্টের নিচে GIT থাকে, GIT এর গ্ল্যান্ড গুলা, এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড, ভেসেল, CNS নিউরন সবগুলোই থাকে। আর M4 আর M5 জাস্ট তোমার CNS মনে রাখো, এত জাস্ট এখানে মনে রাখা লাগবে না। আর N দিয়ে কি বলছিলাম, তোমার নার্ভাস সিস্টেম, এখানে দেখো লেখা যে তোমার যে প্রিসিনাপটিক, কোলিনার্জিক, টার্মিনাল, হ্যান্ডেল, এখানে এতগুলো পড়া লাগবে না। আমি জাস্ট যে 3টার নাম বলছি সেই 3টা লেখো, CNS, পোস্ট গ্যাংলিয়নিক সেল বডি আর ডেনড্রাইটস। এই 3টা NN এর মধ্যে, CNS, পোস্ট গ্যাংলিয়নিক সেল বডি আর ডেনড্রাইটস। আর NM এর মধ্যে এত কিছু লেখা লাগবে না, জাস্ট 2টা, স্কেলেটাল মাসেল আর নিউরোমাসকুলার জাংশন। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি আপু। হ্যালো, জি আচ্ছা, আপু। এখানে
একটা পয়েন্ট আরেকবার আমি তোমাদের বলে দিই, দেখো M3 এর মধ্যেও তোমার হচ্ছে এন্ডোথেলিয়াম আছে, আবার M5 এর মধ্যেও তোমার হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম আছে। এই কোশ্চেনটা প্রফে খুব জিজ্ঞেস করে যে তোমার হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম কোন কোন রিসেপ্টরের মধ্যে আছে, M3 এবং M5, এটা ভুললো না। আচ্ছা, এখন হচ্ছে তোমরা তো ফার্মাকোডাইনামিক্স মোটামুটি সবাই পড়ে আসছো, ওই যে রিসেপ্টর টিসেপ্টরের পার্ট গুলা, লাইগেন গেটেড চ্যালেঞ্জ রিসেপ্টর, তারপরে তোমার জি প্রোটিন কাপল রিসেপ্টর, পড়ছো না? পড়ছো তো জি আপু। নাকি ক্লাস করো নাই? লাজুক তো ক্লাস নেওয়ার কথা। আচ্ছা, এখন এখান থেকে এই কোশ্চেনটাও ভাইবাতে করবে যে তোমার হচ্ছে এই যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের যে রিসেপ্টর গুলা, মাস্কারিনিক, নিকোটিনিক, আলফা, বিটা, এই যে রিসেপ্টর গুলা, এই রিসেপ্টর গুলা কোনটা কোন টাইপের রিসেপ্টর? শুধু নিকোটিনিক রিসেপ্টরটা হচ্ছে তোমার লাইগেন গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর, আর আদারওয়াইজ বাকি সব অটোনমিকের যত রিসেপ্টর আছে, মাস্কারিনিক বলো, আলফা রিসেপ্টর বলো, বিটা রিসেপ্টর বলো, সবগুলাই হচ্ছে তোমার জি প্রোটিন কাপল রিসেপ্টর। এটা খেয়াল রাখো, এটা খুব ধরে। আপু আবার একটু, নিকোটিনিক যে রিসেপ্টরটা আছে, নিকোটিনিক রিসেপ্টরটা হচ্ছে লাইগেন গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর, আর নিকোটিনিক ছাড়া তোমার হচ্ছে অটোনমিকের বাকি যা রিসেপ্টর আছে, সেটা মাস্কারিনিক হোক, আলফা রিসেপ্টর হোক, বিটা রিসেপ্টর হোক, সবগুলাই হচ্ছে তোমার জি প্রোটিন কাপল রিসেপ্টর। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা তোমার আজকের লাস্ট কিছু পোর্শনের মধ্যে আর 2-3টা স্লাইড আছে, বেশি নাই, আর একটু মনোযোগ দাও। প্রথমে যে তোমাদেরকে বললাম না আমি যে হচ্ছে যে নিউরোট্রান্সমিটারের ক্যারেক্টারিস্টিক্স, এগুলা হচ্ছে এই যে এখন এই চিত্রটা দিয়ে তোমরা খুব সুন্দর করে বুঝে যাবা। দেখো এই চিত্রটা না অনেক সোজা, এটা তোমাদের রিটেনের মধ্যেও আসে, আবার ভাইবাতে ওটা আসলে টার্মের ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, বাট প্রফে ওরকম আমি এখন শুনি নাই কাউকে জিজ্ঞেস করছে, বাট টার্মের রিটেনে তোমার এগুলা খুব ধরে, এই যে রিটেনে খুব আসে, এটা তোমার আঁকতে বলে সুন্দর করে, একবার এইভাবেই আঁকা লাগে, তোমার এই ব্লকার টকার আঁকা লাগে না, মানে সিম্পলিফাই করে আঁকা লাগে আর কি। তো এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাই দেই। এই যে দেখো তোমার এইটা কি, মাইটোকন্ড্রিয়াটা, তারপরে হচ্ছে তোমার এখানে দেখো একটা ট্রান্সপোর্টার দেখা যাইতেছে, মাইটোকন্ড্রিয়া থেকে কি আসলো, অ্যাসিটাইল কোয়েট আসলো, ঠিক আছে। আর তোমার নার্ভের বাইরে থেকে আসলে হচ্ছে তোমার কোলিন, কোলিনটা কিসের মাধ্যমে আসবে, সে হচ্ছে একটা ট্রান্সপোর্টার দিয়ে আসবে। দেখো এখানে একটা ট্রান্সপোর্টার আছে CH, যেটাকে বলা হচ্ছে কোলিন ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টারটা হচ্ছে আবার সোডিয়াম ডিপেন্ডেন্ট, মানে সোডিয়াম ডিপেন্ডেন্ট কোলিন ট্রান্সপোর্টারের মাধ্যমে কোলিন আসবে, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে অ্যাসিটাইল কোয়ে আসবে। তো এই অ্যাসিটাইল কোয়ে আর কোলিন এই দুইটা মিলে কি হবে, অ্যাসিটাইল কোলিন হবে। এই অ্যাসিটাইল কোলিন হওয়ার জন্য আবার একটা এনজাইম লাগে, দেখো এখানে এনজাইমটার নাম লেখা আছে CHAT। এইটার পুরো ইয়ে হচ্ছে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, ঠিক আছে। কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজের মাধ্যমে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এবং কোলিন মিলে হচ্ছে অ্যাসিটাইল কোলিন হয়। এখন এই অ্যাসিটাইল কোলিনটা তোমার এখন হচ্ছে স্টোরেজের জন্য ভেসিকেলের ভিতরে ঢুকবে, যেটা ভেসিকেল। এই ভেসিকেলের এখানে আবার একটা ট্রান্সপোর্টার আছে, এই ট্রান্সপোর্টারটার নাম হচ্ছে তোমার ভ্যাট ট্রান্সপোর্টার। এটার পুরো নামটা হচ্ছে ভেসিকেল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টার। এই অ্যাসিটাইল কোলিনটা তাহলে ভেসিকেল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টারের মাধ্যমে তোমার ভিতরে ঢুকলো, সে হচ্ছে এই জায়গার মধ্যে এটিপি আর প্রোটিওগ্লাইকেনের সাথে মিক্স করে থাকবে, স্টোর হয়ে থাকলো। এরপরে আমরা বলছিলাম না যে তোমার বাইরে থেকে স্টিমুলেশন আসবে, এই যে দেখো তোমার ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়ামটা হচ্ছে তোমার নার্ভের ভিতরে ঢুকলো। ক্যালসিয়ামটা যখনই ঢুকবে, যখন ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়ামটা প্রিসিনাপটিক পোর্শনে হচ্ছে ইনফ্লাক্স হবে, তখন হবে কি এই ভ্যাসিকেলটা না তোমার হচ্ছে প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে, এই যে মেমব্রেন, প্রিসিনাপটিক মেমব্রেন, আর এই যে ভ্যাসিকেল, এই ভ্যাসিকেলটা হচ্ছে প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে না ফিউজ করে যাবে, ফিউজ করে অ্যাসিটাইল কোলাইনটাকে এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে বাইরে বের করে দিবে। এই যে বের হয়ে আসছে অ্যাসিটাইল কোলাইনটা। তো এই অ্যাসিটাইল কোলাইনটা এখন সিনাপসিসের মধ্যে বের হয়ে আসলো না, বের হয়ে আসার পরে তোমার এই যে দেখো এখানে তোমার অ্যাসিটাইল কোলাইনের রিসেপ্টর আছে, কোলিন রিসেপ্টর, এগুলোর সাথে সে বাইন্ড করবে, বাইন্ড করে সে হচ্ছে অ্যাকশন করবে, কিন্তু অ্যাকশনটা না অনেক কম সময়ের জন্য হবে। এই যে দেখো এই জায়গার মধ্যে একটা এনজাইম আছে তোমার অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, এই এনজাইমটা করবে কি তোমার হচ্ছে অ্যাসিটাইল কোলিনটাকে ভাঙা দিবে, ভেঙে এই যে দেখো এখানে কোলিন আর অ্যাসিটেট, এগুলা হচ্ছে তোমার রিসাইকেলের জন্য আবার প্রিকারসর হিসেবে যাবে অটো রিসেপ্টরের মাধ্যমে। এটাই হচ্ছে তোমার অ্যাসিটাইল কোলিনের তোমার সিনথেসিসের বেসিক পার্টটা আর কি। এটা তোমার রিটেনে কিন্তু খুব আসে, এটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? না আপু ঠিক আছে। আপু ব্যাটের পর থেকে একটু আরেকবার। আচ্ছা প্রথম থেকেই বলি আমি, শুনো তোমার হচ্ছে ভালো করে শুনো, মাইটোকন্ড্রিয়া থেকে অ্যাসিটাইল কোয়ে আসে, আর বাহির থেকে হচ্ছে তোমার কোলিন ট্রান্সপোর্টার, সোডিয়াম ডিপেন্ডেন্ট কোলিন ট্রান্সপোর্টারের মাধ্যমে হচ্ছে কোলিন আসে।
অ্যাসিটাইল কোয়ে আর কোলিন দুইটা মিলে হচ্ছে অ্যাসিটাইল কোলাইন হয়। এখানে যে এনজাইমটা কাজ করে সেটাকে বলা হচ্ছে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। এই অ্যাসিটাইল কোলাইনটা হচ্ছে এখন ভ্যাসিকেলের মাধ্যমে ভিতরে ঢুকবে একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে। ট্রান্সপোর্টারটা হচ্ছে ভ্যাসিকেল অ্যাসোসিয়েটেড ট্রান্সপোর্টার বা ভ্যাট ট্রান্সপোর্টার। এখানে এই ভ্যাসিকেলের ভিতরে অ্যাসিটাইল কোলাইনটা হচ্ছে তোমার এটিপি আর প্রোটিওগ্লাইকানের সাথে মিক্স করে থাকবে। যদি কোনো কারণে তোমার ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়ামটা প্রিসিনাপটিক পোর্শনের মাধ্যমে ইনফ্লাক্স হয়, তখন ভ্যাসিকেলটা প্রিসিনাপটিক মেমব্রেন, এই যে প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে অ্যাসিটাইল কোলাইনটা হচ্ছে এক্সোসাইটোসিসের মাধ্যমে তোমার এই জায়গায় চলে আসে। আসার পরে এখানে যে কোলিন রিসেপ্টর গুলো আছে এগুলোর সাথে বাইন্ড করে, বাইন্ড করার পরে খুব অল্প সময়ের জন্য সে অ্যাকশন করে, কারণ এই অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ যে এনজাইমটা আছে এই এনজাইমটা হচ্ছে ওকে ব্রেকডাউন করে ফেলে। ব্রেকডাউন করার পরে যে তোমার এই যে কোলিন আর অ্যাসিটেট হিসেবে আবার ব্রেকডাউন হয়ে দেন তোমার প্রিকারসর হিসেবে ইউজ হলো। এবার বুঝতে পারছো? আপু জি আপু, জি বলো। এটিপি আর প্রোটিওগ্লাইকান গুলা কেন থাকে? ওইটা এমনি জাস্ট তোমার থাকে না, তোমার এই যে নরমাল জিনিসই তোমার একটা বোঝাই যে ইয়ার সময় রিপ্রোডাকশনের সময় তোমার ওভাম তো একটা থাকে, সাথে আশপাশে সোলার বডি থাকে না, ওগুলা কোনো কাজ আছে? কোনো কাজ তো নেই। হইলেও রিপ্রোডাকশন হওয়ার সময় হইল, এটাই, আর কোনো কাজ নেই। আর এই যে ছবিটা, যে এই ছবিটা হচ্ছে, এই কার মাইক্রোফোন অন হয়েছে? এটা মিউট করো না ভাই। আচ্ছা, এই ছবিটা যে এটা হচ্ছে আমাদের লিপিন কোডের ছবি। এখানে খুব সিম্পলিফাই করে দেওয়া, পড়ার সুবিধার জন্য লিপিন কোড থেকে তোমরা একটু দেখতে পারো, সুন্দর করে দেওয়া, একদম স্টেপ বাই সুন্দর করে দেওয়া। কিন্তু পরীক্ষা খাতার মধ্যে কিন্তু একটু আগে যে চিত্রটা দেখালাম ওটা আঁকা লাগবে, কারণ ওটা ক্যাশ ব্যাঙের ছবি। এই কার কার আনমিউট হয়েছে, একটু মিউট করো। ঠিক আছে, তাহলে এত পর্যন্ত কোনো সমস্যা আছে? ইস রে, না, একদম হয়রান হয়ে গেছে। বলতেছি তো আমি, তোমরা হয়রান হয় কেন? আচ্ছা, বাবু এই যে সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে মেইন পার্ট, যে তোমার কোলিনোমাইমেটিক ড্রাগ। এই যে এখন ড্রাগের রাজ্যে প্রবেশ, ভয়টাই পায়ও না, ইজি আছে, ড্রাগ গুলোর নাম ইজি। তোমার এই যে দেখো, কোলিনোমাইমেটিক ড্রাগের দুইটা টাইপ আছে। একটাকে বলে হচ্ছে তোমার এই যে ডিরেক্টলি অ্যাক্টিং, আর একটা হচ্ছে তোমার ইনডিরেক্টলি অ্যাক্টিং। এই ইনডিরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল। এখন ডিরেক্টলি অ্যাক্টিং গুলারে কেন ডিরেক্টলি অ্যাক্টিং বলে? কারণ যে ড্রাগ গুলা তোমার কোলিনো রিসেপ্টরের উপরে ডিরেক্ট বাইন্ড করে কাজ করে সেগুলাকে বলে হচ্ছে তোমার ডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগ। আর যে ড্রাগ গুলা তোমার হচ্ছে কোলিনো রিসেপ্টরের উপরে বাইন্ড করে কাজ করে না, কিন্তু আমাদের অ্যাসিটাইল কোলিনটাকে যে ভাঙে, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের উপরে কাজ করে, এনজাইমটাকে ব্লক করে দেয়, সেটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট। এখন ইনডিরেক্টের মধ্যে যেমন দুইটা ভাগ আছে, একটা আছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল। কেন রিভার্সিবল বলছে, কেন ইরিভার্সিবল বলছে? রিভার্সিবল বলছে কারণ হচ্ছে তোমার এখানে তোমার এই ড্রাগ গুলা অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের সাথে খুব উইক বন্ড দিয়ে যুক্ত থাকে। উইক বন্ড কি? হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড, ফোর্স, এগুলোর মাধ্যমে সে হচ্ছে বাইন্ড করে থাকে। আর ইরিভার্সিবল কেন বলছে? ইরিভার্সিবল বলছে কারণ হচ্ছে এই জায়গার মধ্যে ড্রাগ গুলা তোমার অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের সাথে হচ্ছে স্ট্রং কোভালেন্ট বন্ড দিয়ে বাইন্ড করা থাকে, এই জন্য এটাকে বলছে হচ্ছে ইরিভার্সিবল। ঠিক আছে, এখন এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজটাকে ব্লক করে আমাদের কাজটা কি? অ্যাসিটাইল কোলিন এস্টারেজের কাজ কি? সেই অ্যাসিটাইল কোলাইনটাকে হাইড্রোলাইসিস করবে, ভেঙে দিবে, অ্যাসিটাইল কোলিনের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ করে দিবে। এখন অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে যদি আমি কোনো রকম ভাবে ব্লক করতে পারি, তাহলে অ্যাসিটাইল কোলিনটা তো তোমার তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য তার বেশি টাইম পাবে না। এই জন্য হচ্ছে তোমার অ্যাসিটাইল কোলিন এস্টারেজের উপরে কাজ করা হয় আর কি। তো এটা গেল হচ্ছে ক্লাসিফিকেশন। এখন ড্রাগের নাম এখানে সবগুলা পড়বো? সবগুলা পড়ার কোনো দরকার নেই। এই যে লাল লাল যেগুলো দেখতেছো এগুলো তো দরকারই নেই, এগুলো তোমার ওই যে ইউএস এর মানে ইয়ে নাম আর কি বল, ব্র্যান্ড নেম আর কি, ওগুলো লাগবে না। তোমার ডিরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে থেকে চারটা পড়বা, অ্যাসিটাইল কোলিন, বেথানিকল, কার্বাকল, আর লাস্টেরটা হচ্ছে পাইলোকার্বিন। এই চারটা পড়বা মাস্ট, এগুলো লাগবেই। কেন লাগবে আমি বলবো, এইটা ইন্ডিকেশনের মধ্যে আসবে। আর তোমার ইনডিরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে লাগবে হচ্ছে তোমার এই যে নিউস্টিগমাইন, ফাইসোস্টিগমাইন, মাস্ট, কোনো কিছু না পারলেও এই দুইটা মাস্ট। আর হচ্ছে তোমার পাইরোস্টিগমাইন, আর আরেকটা বলতে পারো অ্যাড্রোফোনিয়াম। চারটা বলতে পারলে ভালো তোমার, কিন্তু যদি নাই মনে থাকে কিছু, কিন্তু মাস্ট এই দুইটা বলতে হবে, এই যে নিউস্টিগমাইন আর ফাইসোস্টিগমাইন। ঠিক আছে, আর ইনডিরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে তো একটাই নাম দেওয়া, ইকোথায়োফেট।
ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে এই কয়টা করে পড়বা তোমরা ড্রাগের নাম। এখন মেইন পার্ট যেটা একদম আমি এখন থেকে যা যা বলবো সবগুলো হাইবা কোশ্চেন, একদম প্রফের মধ্যে তোমরা ফেস করবে। এখান থেকে অনার্স পাওয়ার জন্য হোক, তোমার ভালো নাম্বার পাওয়ার জন্য হোক, পাশ করার জন্য হোক, সব লাগবে। এখান থেকে আমি যতগুলো কথা বলবো সবগুলো লাগবে। এই যে অ্যাসিটাইলকোলাইন, সে কিন্তু একদম একটা মানে কি বলবো এটাকে, এটা প্রাইম ড্রাগ কিন্তু অ্যাসিটাইলকোলাইনকে কিন্তু আমরা ডিরেক্টলি ইউজ করি না। কেন করি না? কারণ এই যে একটু আগে তোমাদেরকে আমি বললাম যে তোমার অ্যাসিটাইলকোলাইনটা তোমার এই যে রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে একদম সাথে সাথেই বলতে গেলে তোমার অ্যাসিটাইলকোলিন এস্টারেজের মাধ্যমে সেটা ব্রেকডাউন হয়ে যায়। এটা হাফ লাইফটা অনেক শর্ট বলতে মানে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড, কাজ করার আগেই পারলে ব্রেকডাউন হয়ে যায় এরকম আর কি। তো এরকম শর্ট হাফ লাইফ দিয়ে তোমাদের কোনো কাজ নেই। আরেকটা যেটা সেটা হচ্ছে তোমার এই যে মাস্কারিনিকের আমি যে 5টা সাবটাইপ বললাম, M1 থেকে M5, সবগুলা সাবটাইপের উপর অ্যাসিটাইলকোলাইন কাজ করে, মানে একদম সবগুলোর উপরে কাজ করে। যে কারণে তোমার ও খুব বেশি নন স্পেসিফিক, ওর অ্যাডভার্স ইফেক্ট প্রোফাইলটা অনেক বেশি, অনেক অ্যাডভার্স ইফেক্ট করে। ঠিক আছে, এই কারণগুলোর জন্য হচ্ছে তোমার অ্যাসিটাইলকোলাইনটা হচ্ছে আমরা ক্লিনিক্যালে ইউজ করি না। এই অ্যাসিটাইলকোলাইনের যে ফার্মাকোলজিক্যাল প্রপার্টি গুলো আছে, এই প্রপার্টি গুলাকে আমরা মডিফাই করে দেন হচ্ছে আমরা অন্যান্য যে ড্রাগ গুলা বানাইছি, এই যে বেথানিকল, কার্বাকল, পাইলোকার্পিন, এইগুলা হচ্ছে আমরা ইউজ করি আর কি। বুঝতে পারছো? জি আপু বুঝেছি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ইনডিরেক্টের মধ্যে গেল। এখন ইনডিরেক্টের মধ্যে রিভার্সিবলের মধ্যে আমি তোমাদেরকে নাম বলছিলাম কি কি, নিউস্টিগমাইন, ফাইসোস্টিগমাইন, পাইরিডোস্টিগমাইন, এট্রোফোনিয়াম। এখন নিউরোস্টিগমাইন থেকে একটা কমন কোশ্চেন করে যে নিউরোস্টিগমাইনটা কই ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়? তোমার আমাদের জেনারেল অ্যানেস্থেসিয়া করা হয় না? জেনারেল অ্যানেস্থেসিয়ার মধ্যে তোমরা একটা জিনিস চিন্তা করো যে অ্যানেস্থেসিয়া কখন দেয়? যখন কোনো মাইনর হোক মেজর হোক একটা সার্জারি করা লাগে। সার্জারির মধ্যে কি করে? তোমার মাসেল গুলার মধ্যে হচ্ছে মাসেল কাটে। এখন মাসেল গুলো যদি টট হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, তাহলে সার্জন কিন্তু সার্জারি করতে পারবে না। তাহলে আমাদের কি করা লাগবে? অপারেশনের আগে মানে সার্জারি করার আগে অবভিয়াসলি আমাদের হচ্ছে মাসেল গুলা রিল্যাক্স করার জন্য কোনো ড্রাগ দেওয়া লাগবে, সেগুলাকে বলা হচ্ছে আমাদের মাসেল রিল্যাক্সেন্ট। ঠিক আছে, এই যে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে যে তোমার মাসেল রিল্যাক্সেন্ট গুলা দিলাম, আমাদের অপারেশন শেষ। এখন এই মাসেল রিল্যাক্সেশনটাকে রিভার্স করার জন্য আমরা নিউরোস্টিগমাইন দিই। ঠিক আছে, নিউরোস্টিগমাইনটা স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশনটা অনেক বাড়ায় দেয়। মানে সে এক কথায় কি, জেনারেল অ্যানেস্থেসিয়া রিভার্স করার জন্য, জেনারেল অ্যানেস্থেসিয়াতে মাসেল রিল্যাক্সেশন রিভার্স করার জন্য নিউরোস্টিগমাইন ইউজ করা হয়। বুঝতে পারছো? জি আপু। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এই জায়গার মধ্যে আরেকটা কোশ্চেন করে, তোমার নিউরোস্টিগমাইন আর ফাইসোস্টিগমাইন দুইটাই কিন্তু ইনডিরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে, দুইটাই ইনডিরেক্টলি অ্যাক্টিং, দুইটাই রিভার্সিবল। তাহলে কেন আমরা নিউরোস্টিগমাইনটাকেই ইউজ করতেছি এই ক্ষেত্রে? নিউরোস্টিগমাইনটা অনেক বেশি পোলার একটা ড্রাগ, খুব ওয়াটার সলিউবল, যে কারণে সে সিএনএস এন্টার করে না, কোনো সিএনএস অ্যাডভার্স ইফেক্টও নাই। কিন্তু অন্যদিকে তোমার ফাইসোস্টিগমাইনটা খুব বেশি লিপিড সলিউবল, যে কারণে তোমার সিএনএস এন্টার করে, সিএনএস অ্যাডভার্স ইফেক্ট করে। এটা হচ্ছে একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে তোমার নিউরোস্টিগমাইনের স্কেলেটাল মাসলের উপরে ইফেক্ট খুব বেশি, সে খুব দ্রুত তোমার স্কেলেটাল মাসলের কন্ট্রাক্টিলিটিটাকে স্টিমুলেট করতে পারে। এই দুইটা রিজনের জন্য হচ্ছে আমরা ফাইসোস্টিগমাইনের পরিবর্তে নিউরোস্টিগমাইন ইউজ করি জেনারেল অ্যানেস্থেসিয়া রিভার্স করার জন্য। তাহলে ফাইসোস্টিগমাইনটা আমরা কই ইউজ করি? ফাইসোস্টিগমাইন ইউজ করি হচ্ছে, এটা লিখে রাখো, এটা আমরা অ্যাট্রোপিন পয়জনিং এর অ্যান্টিডোট হিসেবে ইউজ করি ফাইসোস্টিগমাইন, অ্যাট্রোপিন পয়জনিং এর অ্যান্টিডোট। আরেকটা যেটা সেটা তোমরা মানে একটু কম শুনবা, টিসিএ পয়জনিং বা টিসিএ ওভারডোজ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেটার নাম ছোট করে বলে টিসিএ। টিসিএ ওভারডোজের মধ্যেও তোমার হচ্ছে ফাইসোস্টিগমাইনটা অ্যান্টিডোট হিসেবে ইউজ করা হয়। তাহলে এটা গেল নিউরোস্টিগমাইন আর ফাইসোস্টিগমাইনের ইউজ আর কি। এখন অন্যগুলা ইউজ, এই যে ফার্স্টে তোমাদেরকে আমি বললাম পাইলোকার্পাইন, পাইলোকার্পাইনটা কোথায় ইউজ করে? একটা আই কন্ডিশন আছে, গ্লুকোমা। ঠিক আছে, গ্লুকোমা জিনিসটা কি? গ্লুকোমা জিনিসটা হচ্ছে আমাদের ইন্ট্রাঅকুলার প্রেসারটাকে সে বাড়ায় দেয়। ইন্ট্রাঅকুলার প্রেসার যখন বেড়ে যায় ওইটাকে বলে হচ্ছে গ্লুকোমা। তো গ্লুকোমাতে এই কার মাইক্রোফোন আনমিউট হয়েছে রে, মিউট করো। এই গ্লুকোমাতে তোমার হচ্ছে অনেকগুলো, এই যে ডিরেক্টলি অ্যাক্টিং এ সবগুলাই মোটামুটি ইউজ করা যায়, পাইলোকার্পিন, কার্বাকল, বেথানিকল সবগুলাই ইউজ করা যায় গ্লুকোমার মধ্যে। বাট পাইলোকার্পিনটা তোমার ইমার্জেন্সি গ্লুকোমাতে ইউজ করা হয়, মানে এমন একটা কন্ডিশন, গ্লুকোমার এমন একটা কন্ডিশন যেখানে তোমার এখনই একদম এই মুহূর্তে তোমার ইন্ট্রাঅকুলার প্রেসারটা কমানো লাগবে,
মানে তোমার হচ্ছে ইমার্জেন্সি লোয়ারিং অফ দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার, এই কন্ডিশনটাকে বলে হচ্ছে তোমার অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। টার্মটা কি তোমরা ধরতে পারছো? অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, যেখানে তোমার ইমার্জেন্সি ভিত্তিতে ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে বাড়ানো লাগবে। এই যে দেখো, ইমার্জেন্সি লোয়ারিং অফ দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, এটাতে হচ্ছে পাইলোকার্পিন ইউজ করা হয়। আরেকটা কেসে ইউজ করা হইতে পারে পাইলোকার্পিনটা, সেটা হচ্ছে ড্রাই মাউথ। তোমার হচ্ছে অনেক সময় দেখবা যে তোমার প্রলং সে রেডিয়েশনের প্রতি এক্সপোজার হয়েছে, যে কারণে তোমার হচ্ছে তার বডি যে সিক্রেশন গুলা, তোমার টিয়ার বলো স্যালাইভা বলো, এগুলো কমে গেছে, সিক্রেশন কমে গেছে, ওদের ক্ষেত্রে তোমার পাইলোকার্পিনটা ইউজ করা হয়। আবার একটা কনজেনিটাল একটা তোমার সিনড্রোম আছে, শোগ্রেন সিনড্রোম বলে এটাকে, শোগ্রেন। তোমরা একটা প্যাথোলজিতে যখন সিস্টেমিকে ওরাল ক্যাভিটি করবা তখন এই টার্মটা পাবা, শোগ্রেন সিনড্রোম। এই শোগ্রেন সিনড্রোমের মধ্যে স্যালাইভা আর টিয়ার এগুলার পরিমাণ হচ্ছে কমে যায়, এটা একটা অটো ইমিউন ডিজিজ। তো এইসব কেসের মধ্যে হচ্ছে পাইলোকার্পিন ইউজ করা হয়। তাহলে পাইলোকার্পিন কোন কোন জায়গায় ইউজ করা হয়? এক হচ্ছে ইমার্জেন্সি লোয়ারিং অফ দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার এন্ড ট্রিটমেন্ট অফ দ্য ড্রাই মাউথ, এই দুইটা। এরপরে আসবে হচ্ছে তোমার ধরো একটা পেশেন্টের সার্জারি করা হলো, ঠিক আছে? তো সার্জারি করার পর হাজার আমরা নিউস্টিগমাইন দেই মাসেল রিল্যাক্সেশনটা ঠিক করার জন্য, কিন্তু তোমার একটা সার্জারি তো অনেক স্ট্রেসফুল কন্ডিশন। অনেক সময় দেখা যায় কি যে তোমার সার্জারির পরে পেশেন্টের মানে বাওয়েল আর পাস হইতেছে না, তার পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করছে, পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করছে, অথবা তার হচ্ছে তোমার নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করছে, হইতে পারে কিন্তু এসব কেস। মানে তোমার এনিহাও তোমার ইউরিনটা আটকে গেছে, ইউরিনারি রিটেনশন হয়েছে, অথবা তোমার জিআই মটিলিটি কমে গেছে, এই ধরনের কেসগুলোর মধ্যে আমরা ইউজ করি হচ্ছে বেথানিকল। সেকেন্ড লাইন লেখা আছে দেখো, ইউরিনারি রিটেনশন এন্ড রিডিউস জিআই মটিলিটি, এসব কেসে ইউজ করা হয় বেথানিকল, ঠিক আছে? এখন ইউরিনারি এই যে তোমার অ্যাটনিক ব্লাডার বা তোমার নিউরোজেনিক ব্লাডারের এখানে আবার একটা কথা আছে, তোমার এটা অবশ্যই খেয়াল রাখা লাগবে যে তোমার এই যে তোমার স্মুথ মাসেল গুলা কাজ করতেছে না, এটা কি আসলেও তোমার নিউরোজেনিক নাকি এখানে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন হয়েছে? মেকানিক্যাল অবস্ট্রাকশন মানে কি, তোমার এখানে কি কোনো স্টোন আছে, এখানে কি কোনো টিউমার আছে, এগুলা কিন্তু এক্সক্লুড করে নিতে হবে। কারণ তোমার মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকলেও কিন্তু দেখা যাবে যে তোমার ইউরিন পাস হইতেছে না। আবার তোমার এই যে নিউরোজেনিক ব্লাডার হইলেও ইউরিনের সমস্যা থাকলেও দেখা যাবে যে ইউরিন পাস হইতেছে না। তখন হচ্ছে যদি আমাদের মানে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন না থাকে, যদি একদম সোললি নিউরোজেনিক কারণে আমাদের ইউরিনটা পাস না হয়, তখন হচ্ছে আমরা এই বেথানিকল ইউজ করব। যদি আমরা ভুলেও তোমার এই মেকানিক্যাল অবস্ট্রাকশন ওয়ালা ইউরিনারি ব্লাডারের মধ্যে বেথানিকল বা কোলিনোমাইমেটিক ড্রাগ ইউজ করি, তখন কি হবে জানো? তখন হচ্ছে তোমার যতই তোমার ড্রাগ দাও না কেন, সে তো তোমার এই টিউমার বা স্টোন গুলার তো বের করে দিতে পারবে না। এই স্টোন বা টিউমার থাকা অবস্থাতেই ব্লাডারটা খুব ভিগোরাসলি কন্ট্রাক্ট করতে থাকবে। যেহেতু টিউমার আর স্টোনটা তো সরবে না, তখন সেই জায়গার মধ্যে হবে কি পারফোরেশন হয়ে যাবে, মানে একদম পুরো ম্যাসাকার অবস্থা হয়ে যাবে যদি আমরা এক্সক্লুড না করি যে ওইখানের মধ্যে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন নাই। এই জায়গাটা কি সবাই বুঝছো? তাহলে সার্জারির পরে তো একটা মানে সন্দেহ থাকেই যে পোস্ট সার্জারি এটা হয়েছে, তাও এখানেও এক্ষেত্রেও কি ওই ইয়াটা করে নিতে হবে, মানে কনফার্ম হয়ে নিতে হবে যে টিউমার আছে কিনা? অবভিয়াসলি হ্যাঁ, এটা অবভিয়াসলি তোমার কনফার্ম করে নিতে হবে যে এখানে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন নাই। তোমার নরমালি কি করি আমরা, তোমার হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম করি, আল্ট্রাসোনো করে ফেলি। তো আল্ট্রাসোনো করলে তোমার স্টোন বলো টিউমার বলো, ওটা কিন্তু আল্ট্রাসোনোতেই ধরা পড়ে যে এই জায়গার মধ্যে কোনো স্টোন বা টিউমার আছে কিনা। যদি কোনো স্টোন বা টিউমারের আমি ইয়ে না পাই, দেন আমি ওকে ফাইন, আমি এই জায়গার মধ্যে তাহলে এখন একটা কোলিনোমাইমেটিক ড্রাগ ইউজ করতে পারি, বেথানিকলটা ইউজ করতে পারি। কিন্তু অবভিয়াসলি এক্সক্লুড করতে হবে যে এই জায়গার মধ্যে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন নাই। এইটা গেল, ঠিক আছে? লাস্ট একটা যেটা মায়াস্থেনিয়া গ্র্যাভিস, মেকানিক্যাল কন্ডিশনে বেথানিকলটা হচ্ছে কি কাজ করে এটা আবার বললে ভালো হয়। আচ্ছা, মেকানিক্যাল অবস্ট্রাকশন মানে স্টোন আর টিউমার, এইসব কেসের মধ্যে আমরা কোলিনোমাইমেটিক ড্রাগ ইউজ করব না, এটা কন্ট্রাডিক্টেড। এই স্টোন বা তোমার হচ্ছে টিউমার থাকা অবস্থায় যদি আমি কোলিনোমাইমেটিক ড্রাগ ইউজ করি, তখন হচ্ছে এই স্টোন আর টিউমারটা তো আর সরবে না, ও তো জায়গায় থাকবে, কিন্তু ইউরিনারি ব্লাডারটা তো তোমার কন্ট্রাক্ট করতে থাকবে, খুব ভিগোরাসলি সে কন্ট্রাক্ট করবে। তো তখন হচ্ছে পারফোরেশন হয়ে যাওয়ার চান্স থাকে, ফুটা হয়ে যাবে। জি আপু, বুঝতে পারছি।
আচ্ছা, আরেকটা কন্ডিশন যেটা একদম অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ধরে, মায়াস্থেনিয়া গ্র্যাভিস। সেটা কাইন্ড অফ অটোইমিউন ডিজিজ, যে তোমার অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ডিং করতে দেয়। অটোইমিউন ডিজিজ, অটোইমিউন অ্যান্টিবডি গুলা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের মধ্যে গিয়ে, মানে কোলিন রিসেপ্টরের মধ্যে গিয়ে বাইন্ড করে বসে থাকে। তোমার অ্যাসিটাইলকোলিন ঠিকই রিলিজ হয়, কিন্তু সে কাজ করতে পারে না। মায়াস্থেনিয়া গ্র্যাভিস। এই মায়াস্থেনিয়া গ্র্যাভিস এর মধ্যে ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট বোথ পারপাসে হচ্ছে তোমার আমরা কোলিনোমাইমেটিক ড্রাগ গুলা ইউজ করি, বোথ ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। এখন এই জায়গার মধ্যে দেখো, ডায়াগনোসিস আমরা ইউজ করি হচ্ছে অ্যাড্রোফোনিয়াম, ঠিক আছে। আর তোমার যদি লং টার্ম ইউজ করা লাগে, সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে পাইরোস্টিগমাইন। যদি বলে যে মায়াস্থেনিয়া গ্র্যাভিস এর মধ্যে কি কি ড্রাগ ইউজ করা হয়, জানি আমি চারটা নাম বলতে পারবা। তোমার পাইরোস্টিগমাইন, নিউস্টিগমাইন, অ্যাম্বেনোমিয়াম, এড্রোফিনিয়াম, চারটা নামই বলতে পারবা। কিন্তু যদি তোমাকে স্পেসিফিক করে বলে দেয় যে ডায়াগনোসিস করার সময় কোনটা ইউজ করা হয়, তখন বলবা এড্রোফোনিয়াম। যখন বলবে যে লং টার্ম ট্রিটমেন্টে তাহলে কোনটা ইউজ করা হয়, তখন বলবা যে পাইরোস্টিগমাইন। আর আমরা যদি শর্ট টার্ম ট্রিটমেন্ট করার লাগে, তখন নিউস্টিগমাইন ইউজ হয়। হ্যাঁ, কে জানি কোশ্চেন করতেছিল, করো। কে জানি কোশ্চেন করতেছিল, আপু কোশ্চেনটা করো। আপু ডায়াগনোসিসটা কিভাবে করব এই ড্রাগটা দিয়ে? ডায়াগনোসিস কিভাবে করবো এটা তোমাদের এই জায়গার মধ্যে লাগবে না। এটা তোমাদের যখন হচ্ছে যে কোলিনার্জিক ড্রাগ আরো ডিটেলসে নেক্সট ক্লাসে পড়ানো হবে ওপিজি পয়জনিং এর সাথে, ওইখানে তোমার যে ট্রু কোলিনাস্টারেস, সিউডো কোলিনাস্টারেস, তারপরে হচ্ছে তোমার মায়াস্থেনিয়া গ্র্যাভিস সম্পর্কে, তারপরে যে ফ্যাসিস্টিগমাইন, নিউস্টিগমাইন, এগুলো সম্পর্কে আরো ডিটেলসে পড়ানো হবে। আপাতত আজকের জন্য এটাই দেখো যে অ্যাড্রোফোনিয়ামটা তোমার ডায়াগনোসিসের জন্য ইউজ করা হয়। তাও আমি, তুমি যেটা জিজ্ঞেস করছো, আমি তোমাকে বলে দেই। তোমার দুইটা কন্ডিশন আছে, একটাকে বলে হচ্ছে তোমার মায়াস্থেনিয়া ক্রাইসিস, আর একটাকে বলে হচ্ছে তোমার কোলিনার্জিক ক্রাইসিস, ঠিক আছে। দুইটা কন্ডিশন, মেডিকেল কন্ডিশন। অ্যাড্রোফোনিয়াম দিয়ে টেস্ট করে, যেই পেশেন্টটা তোমার অ্যাড্রোফোনিয়ামের প্রতি রেসপন্স করে, তার মানে তার হচ্ছে তোমার মায়াস্থেনিক ক্রাইসিস আছে। আর যে পেশেন্টটা তোমার হচ্ছে অ্যাড্রোফোনিয়ামের প্রতি রেসপন্স করে না, তার মানে তার কোলিনার্জিক ক্রাইসিস আছে। বুঝতে পারছো? তোমাদেরকে এই জন্য আমি বলতে চাইছিলাম না, কারণ জিনিসটা একটু পেঁচানো তো, মানে মেইন জিনিস হচ্ছে এটাই রিজন। আচ্ছা, তাহলে হচ্ছে ইন্ডিকেশনের পার্ট এগুলা গেল। তাহলে আমরা কোলিনার্জিক ড্রাগ বা কোলিনোমাইমেটিক ড্রাগ গুলা কোন কোন জায়গায় ইউজ করতে পারি? এই যে গ্লুকোমাতে, পোস্ট অপারেটিক প্যারালাইটিক আইলিয়াসের মধ্যে, মায়াস্থেনিয়া গ্র্যাভিস এর মধ্যে, তারপরে হচ্ছে নিউরোজেনিক ব্লাডারের মধ্যে, তারপরে তোমার জেনারেল অ্যানেস্থেসিয়া রিভার্স করার জন্য, তারপরে অ্যাট্রোপিন পয়জনিং এ, টিসিএ পয়জনিং এর মধ্যে, এগুলা হচ্ছে আমাদের কোলিনার্জিক ড্রাগের ইন্ডিকেশন, ঠিক আছে। এখন আমাদের একদম লাস্ট স্লাইড, একদম আজকের লাস্ট স্লাইড, হ্যাঁ আজকের একদম লাস্ট স্লাইড, কন্ট্রাইন্ডিকেশন। কোথায় কোথায় তোমার কোলিনার্জিক ড্রাগ গুলা দেওয়া যাবে না। দেখো এখানে একটা নিউমোনিক দিয়ে আসছি আমি। ব্রোঙ্কিয়াল অ্যাজমা, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম বা কোলিনোমাইমেটিক সিস্টেম ড্রাগ গুলা, যে এই ড্রাগ গুলার কাজগুলা কি? ও সিক্রেশন বাড়ায় দেয়, ও ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। তো তোমার ব্রঙ্কিয়াল অ্যাজমাটা তো এমনি ব্রঙ্কো কনস্ট্রিকশন অবস্থায় থাকে, এর মধ্যে যদি আমি আরো ব্রঙ্কো কনস্ট্রিকশন ড্রাগ দিয়ে দিই, বেচারা তো মরেই যাবে। তো ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কোলিনোমাইমেটিক ড্রাগ গুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, অ্যাক্টিভ পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজের মধ্যে কেন ইউজ করা যাবে না? সেম জিনিস, ও গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ায় দেয়। কোলিনোমাইমেটিক ড্রাগ গুলা গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ায় দেয়। গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়াইলে কি হয়? গ্যাস্ট্রিক সিক্রেশন মানে কি? তোমার এইচসিএলটা হচ্ছে তোমার পেপটিক আলসার ডিজিজের বা ক্ষতের যে সাইটটা, আলসারের যে সাইটটা, ওই সাইটটাকে আরো বেশি ক্ষত করতে থাকে। তাহলে অ্যাক্টিভ পেপটিক আলসার ডিজিজের মধ্যেও হচ্ছে তোমার কোলিনোমাইমেটিক ড্রাগ গুলা কন্ট্রাইন্ডিকেটেড। 3 নাম্বার দেখো, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। এটা একটু আগে তোমাকে যেটা বললাম, যে তোমার যে মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকলে কোলিনোমাইমেটিক ড্রাগটা দেওয়া যাবে না, ওই সেম কন্ডিশনই অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। আর এমআই, অ্যাকিউট এমআই এর মধ্যে কেন? তোমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনের মধ্যে আমরা কি পড়ছিলাম, যে তোমার ও হচ্ছে কার্ডিও ইনহিবিটরি ইফেক্ট, ও হার্ট রেট কমায় দেয়, ফোর্স অফ কন্ট্রাকশন কমায় দেয়। এখন তোমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের যে পেশেন্ট, ওর তো হার্ট এমনিই চলতেছে না, এর মধ্যে যদি আমি আবার কোলিনোমাইমেটিক ড্রাগ দিয়ে দেই, বেচারা তো হার্ট বন্ধ হয়ে যাবে, শেষ। তাহলে কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে 4টা কন্ডিশন: ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাক্টিভ পেপটিক আলসার ডিজিজ, অ্যাক্টিভ কথাটা বলবা, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, আর 4 নাম্বার হচ্ছে অ্যাকিউট এমআই, ঠিক আছে। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিতে কি হয় এটা একটু আবার? অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি মানে হচ্ছে কোনো ইউরিনারি ব্লাডারের মধ্যে যদি মেকানিক্যাল অবস্ট্রাকশন, কোনো টিউমার বা কোনো স্টোন থাকে, তাহলে আমরা কোলিনোমাইমেটিক ড্রাগ গুলা ইউজ করব না। কারণ তুমি যত ড্রাগ ইউজ করো না কেন, তোমার স্টোন বলো, টিউমার বলো, এগুলো সরবে না কোনো সময়, উল্টা আরো বেশি কন্ট্রাক্ট হয়ে হয়ে তোমার হচ্ছে ব্লাডারটা হচ্ছে পারফোরেট করে যাবে। এমআই ক্ষেত্রে
এমআই এর ক্ষেত্রে হচ্ছে এই যে বললাম তোমার প্যারাসিম্প্যাথেটিকের মানে কোলিনোমাইমেটিক ড্রাগের কাজটা কি, সে হার্ট রেট আর ফোর্স অফ কন্ট্রাকশন কমাই দিবে যেহেতু সে প্যারাসিম্প্যাথেটোমাইমেটিক। ঠিক আছে, এমআই এর পেশেন্ট তো এমনিই তোমার হার্ট চলে না অবস্থা, হার্ট তো ভাই বন্ধ হওয়ার উপক্রমিত হয় এমআই এর মধ্যে। এর মধ্যে যদি আমি আরো কার্ডিও ডিপ্রেসিং ড্রাগ দিয়ে ফেলি তাহলে তার হার্ট বন্ধই হয়ে যাবে। এই জন্য তোমার অ্যাকিউট এমআই এর মধ্যে কোলিনোমাইমেটিক ড্রাগ গুলা দেওয়া যাবে না। আপু এই যে পিওআইডি একটিভ, একটিভ বলতে এখানে কি বুঝাইছে? অ্যাক্টিভ বলতে বুঝাইছে কি, তোমার দেখো পেপটিক আলসার ডিজিজ কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুই ফেজেই থাকে। ধর অ্যাক্টিভ ফেজ মানে মেরে জিনিস চিন্তা করো, তুমি এখন মাত্র তুমি একটা জায়গার মধ্যে কাটলা, ফ্রেশ উন্ড, আর হচ্ছে তোমার একটা জায়গা তোমার 2 দিন আগে কাটছে, কাটার পরে ওই জায়গার মধ্যে স্কার ফর্মেশন হয়ে গেছে, মানে উপরে ওই কালো চামড়াটা পড়ে গেছে, ওইটা কিন্তু ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ পেপটিক আলসার ডিজিজটা মানে ক্ষতটা এখনো অ্যাক্টিভ রয়েছে, এই ক্ষতর মধ্যে তুমি একটা গুঁতা দিলে তুমি ব্যথা পাবা, যদি ওটা পেটের ভিতরে না হয়ে পেটের বাইরে হইতো আর কি। কিন্তু ইনঅ্যাক্টিভ যেটা, ওইখানে ক্ষত ঠিকই আছে কিন্তু তুমি ওইখানের মধ্যে ব্যথার পাবা না আর কি। ঠিক আছে, মানে জিনিসটা তোমাদের বুঝাইতে পারছি আমি? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের আজকে পড়া শেষ। যেটা হবে সেটা একটু আবার বললে ভালো হতো। কোনটা আপু বুঝি না, এটা আবার বলো। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাজমা কি কন্ডিশন? তোমার অ্যাজমার মধ্যে, অ্যাজমার ডেফিনেশনের মধ্যেই কিন্তু বলা আছে তোমার হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। অ্যাজমাটা হয়ই কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য। কোলিনোমাইমেটিক ড্রাগের লাংসের উপরে কি ইফেক্ট, ও কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, সিম্প্যাথেটিকটা ব্রঙ্কো ডাইলেটেশন করে। একটা ব্রঙ্কো কনস্ট্রিকশন ওয়ালা রোগীর মধ্যে যদি আমি কোলিনোমাইমেটিক ড্রাগ দেই সেটা আরো ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, তখন তার ব্রঙ্কিয়াল অ্যাজমাটা অ্যাগ্রাভেটেড হবে। বুঝতে পারছো? জি আপু, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আপু পাইলোকার্পিন কিভাবে গ্লুকোমাতে ইন্ট্রাঅকুলার প্রেসার কমায়? পাইলোকার্পিন কিভাবে গ্লুকোমাতে ইন্ট্রাঅকুলার প্রেসার কমায়, এটা আপু তোমাদেরকে আমরা অকুলার ফার্মাকোলজিতে পড়াবো। এখন যদি আমি তোমাদেরকে এটা বুঝাইতে যাই মাথা পুরো গরম হয়ে যাবে। আচ্ছা, আমাদেরকে আমি দেখো তোমাদের জন্য আমি স্লাইড নিয়ে আসছিলাম, ঠিক আছে, তোমাদের জন্য আমি স্লাইড নিয়ে আসছিলাম কিন্তু আমি ভয়ে জিনিসটা পড়াই দিচ্ছি না। তো তাও তোমাকে আমি দেখাই দিই, দাঁড়ো। এই যে দেখো, দেখছো এখানে কিছু বুঝবা, মানে এখন তো তোমরা আসলে গ্লুকোমা নিয়ে কোনো কিছু জানো না। তোমার অকুলার ফার্মাকোলজিটা তোমার আমাদের সেকেন্ড টার্মের একটা পার্ট আছে, ওইখানের মধ্যে তোমার কোনটা ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ায় কোনটা ইন্ট্রাঅকুলার প্রেসার কমায় ওই পার্টগুলো লেখা আছে। তোমার ইন্ট্রাঅকুলার প্রেসার দুইটা মাধ্যমে কমানো যায়। ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ে কি হবে, এই যে আমরা যে কান্না করতেছি, আমাদের যে চোখের পানিটা যে এগুলো সিক্রেশন, ল্যাক্রিমাল সিক্রেশন, এগুলো আমাদের চোখ দিয়ে বের হইতেছে। মানে ল্যাক্রিমাল সিক্রেশন কিন্তু ক্রমাগত আমাদের চোখ দিয়ে ড্রেন হইতেছে। এখন এমন একটা কন্ডিশন হইলো যে তোমার ল্যাক্রিমাল সিক্রেশনটা তোমার হচ্ছে ড্রেন হওয়া বন্ধ হয়ে যেতেছে, বন্ধ হয়ে গেল। তোমার ল্যাক্রিমাল সিক্রেশন ঠিকই হইতেছে কিন্তু তোমার ড্রেন হইতেছে না, এমন একটা কন্ডিশন হইলো। আবার এমন কন্ডিশন হইলো যে তোমার হচ্ছে তোমার ড্রেন ঠিকই হইতেছে কিন্তু তোমার ল্যাক্রিমাল সিক্রেশনের প্রোডাকশন হচ্ছে অনেক বেড়ে গেছে। প্যারাসিম্প্যাথেটিক তো হচ্ছে ল্যাক্রিমাল সিক্রেশনটা বাড়ায় দিবে, এটা তো একটা গ্ল্যান্ড, তাহলে এখানে ইউজ করতেছি কেন? না না শুনো, এখানে তোমার ইন্ট্রাঅকুলার প্রেসারটা আমি কখন বাড়ে, যখন তোমার এই যে ল্যাক্রিমাল সিক্রেশনটা তোমার আটকায় যায়, তোমার ড্রেইন হইতে পারতেছে না এমন কন্ডিশন গুলা, বা তোমার ল্যাক্রিমাল সিক্রেশন বন্ধ হয়ে গেছে। তোমার ওই যে অনেক কন্ডিশন দেখবা পেশেন্টের যে চোখ বন্ধ করতে পারে না, চোখে পানি শুকায় গেছে, বলে না চোখে পানি শুকায় গেছে, দেখবে মানুষ মারা গেছে, কাঁদতে পারতেছে না। এই কন্ডিশন গুলাই গ্লুকোমা, ইন্ট্রাঅকুলার প্রেসার বাইরে গেছে, ওদের ক্ষেত্রে হচ্ছে এই ড্রাগ গুলা দেয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমাটা আবার একটু বলবেন কি বুঝায়? এটা এখন আমি বলি নাই আপু, ওপেন অ্যাঙ্গেল ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা আমি বলি নাই, বলবো না এখন। ঠিক আছে, বললে তোমরা অটোনমিকের এতক্ষণ যা পড়েছে সব ভুলে যাবা। ঠিক আছে, শুধু এতটুকু মনে রাখো যে তোমার হচ্ছে পাইলোকার্পিনটা আমাদের মানে একটা ইমার্জেন্সি লোয়ারিং অফ দা ইন্ট্রাঅকুলার প্রেসারের ক্ষেত্রে হচ্ছে পাইলোকার্পিনটা ইউজ করা হয়। জাস্ট এতটুকু এখন মনে রাখো। কোন ভাইয়া যেন কোশ্চেন করতেছিল, একটু করো তো। আপু আবার করো। থেকে কোশ্চেন করি। কোনখান থেকে? অন্য একটা টপিক থেকে, ড্রাগ অ্যাবজর্পশনের একটা জিনিস থেকে বলতাম। ড্রাগ আপু, এটা মেসেজ আপু আমাকে পার্সোনালি মেসেজ করো আপু। মানে কোশ্চেনটা একটু শোনো, সেটা হচ্ছে যে মানে আমরা তো লিপিড সলিউবল ড্রাগ ওরালি, মানে ওয়াটার সলিউবল ড্রাগ তো ওরালি দেই না, তো এখন বলা হয় যে সেটা তো অ্যাবজর্ব হয় না, কিন্তু আমরা তো ওয়াটার সলিউবল অনেক কিছুই খাই, তো ওয়াটার সলিউবল ড্রাগটা কেন অ্যাবজর্ব হয় না ওরালি? ওয়াটার সলিউবল ড্রাগ গুলা অ্যাবজর্ব হয় না কেন, তোমার হচ্ছে এই যে আমাদের পুরা বডিটা কিন্তু একটা লিপিড বাইলিয়ার দিয়ে তৈরি।
ঠিক আছে, আমাদের সেল তো সব তো সেল মেমব্রেন গুলা কি দিয়ে তৈরি? লিপিড বাইলিয়ার দিয়ে তৈরি। এখন একটা পোলার ড্রাগ, একটা ওয়াটার সলিউবল ড্রাগ কি সে লিপিড বাইলিয়ার গুলা ভেদ করতে পারবে? পারবে না কিন্তু। যদি সে লিপিড বাইলিয়ার গুলাই ভেদ করতে না পারে তাহলে সে অ্যাবজর্ব হবে কিভাবে? হ্যাঁ অ্যাবজর্ব হয়, ওয়াটার সলিউবল ড্রাগও অ্যাবজর্ব হয়, সেটা অন্য কেসে, সেটা ওয়াটার চ্যানেলের মাধ্যমে। এটাও একটা প্রফের কোশ্চেন, আমাদেরকেই ধরছিল যে ওয়াটার সলিউবল ড্রাগ গুলো যদি অ্যাবজর্ব না হয় তাহলে ওয়াটার সলিউবল ড্রাগ কেন দিই আমরা? ওয়াটার সলিউবল ড্রাগ আমরা দেই কিন্তু সেই ড্রাগ গুলো ওয়াটার চ্যানেল দিয়ে অ্যাবজর্ব হয়। এই অন্যান্য যে মানে আমরা নর্মালি যে ড্রাগ গুলো যেভাবে অ্যাবজর্ব হয় সেই কন্ডিশনে সেই প্রসেসে অ্যাবজর্ব হয় না। বুঝতে পারছো? জি আপু বুঝতে পারছি। তাহলে আমরা যে মানে ফুডে অনেক কিছু খাই না, তো ওগুলা যে ড্রাগ মানে ড্রাগ তাহলে হবে না কেন? আচ্ছা শোনো, ওয়াটার সলিউবল ড্রাগ আর পানি দিয়ে গিলে খাওয়ার ড্রাগ তো এক না। তুমি কি দুইটাকে গোলাই ফেলতেছো আপু? হইতে পারে। দুইটা এক না আপু, দুইটা এক না। পানি দিয়ে ড্রাগ গিলে খাই তার মানে এই না সেটা ওয়াটার সলিউবল। ওকে ঠিক আছে, তাও যদি তোমার আর যদি কোনো কনফিউশন থাকে আপু তুমি আমাকে পার্সোনালি নক দিও, সমস্যা নেই, আমি তোমাকে ফোন করে একদম বুঝাই বলবো নি। আপু এখন 1.5 ঘন্টা হয়ে গেছে তো ছেড়ে দেওয়া দরকার, পোলাপান মানে ঘুমায় যাবে সবাই। এই আর কারো কোনো কোশ্চেন আছে? এই কে যেন কোশ্চেন করতেছিল যে লিপিড কট পড়বো নাকি ক্যাটজাং পড়বো। একটা সত্যি কথা বলি, আপু খুব বাজে স্টুডেন্ট বুঝছো। আমি তোমার কোনো মানে এই যে ইংলিশ রাইটারের বই পড়তে পারি না, আমি সবসময় হচ্ছে পাশে একটা মানে ইন্ডিয়ান রাইটারের বই রেখা পড়ি। তো আমি ক্যাটজাং সত্যি কথা বলতে আমি কখনো ঠিক মতো পড়ি নাই, আমার সময় পড়ি নাই। আমি পড়ছি ওই লিপিন কট বা অন্যান্য যে তোমার ছোট ছোট বইগুলো আছে ওগুলো পড়ছি, গাইড পড়ি নাই। মানে গাইড পড়ছি পরীক্ষার আগে, বাট একদম গাইডের উপর নির্ভর ছিলাম না। ক্যাটজাং পড়তে পারো, যারা তোমরা অ্যাবজর্ব করতে পারবে ক্যাটজাংটা পড়ে তারা অবভিয়াসলি ক্যাটজাং পড়ো। আর এই টপিকটার জন্য তোমরা ক্যাটজাং লিপিন কট দুইটা মিলায় পড়তে পারো। দুইটাই দুই টপিক মানে দুই বইয়ের মধ্যেই তোমার টপিক গুলো খুব সুন্দর করে দেওয়া আছে। লিপিন কটেও সেম জিনিসই দেওয়া, জাস্ট ক্যাটজাং এর তুলনায় একটু ইজি ভাষায় লেখা, আর কোনো পার্থক্য নাই। কিন্তু সমস্যা হচ্ছে তোমার আমাদের যে মানে এক্সামিনার থাকে তারা হচ্ছে মানে ক্যাটজাং আর লিপিন কটের মধ্যে ক্যাটজাং এর রেফারেন্সটা ওনারা একসেপ্ট করে, লিপিন কটের রেফারেন্সটা ওনারা একসেপ্ট করে না। আসসালামু আলাইকুম আপু, থ্যাংক ইউ এত সুন্দর একটা সেশনের জন্য। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম।